জবাবে এনাও মিষ্টি হেসে জিজ্ঞেস করলো, শরীর কেমন তোমার? মাহমুদ হাত দুটো সামনে ছড়িয়ে বলল, এই যেমন দেখছো। তোমার কি খবর? খুব খুশি মনে হচ্ছে। এনি গ্রেস? পাত্রপক্ষ দেখতে আসছে। সকৌতুকে হাসলো মাহমুদ। ধুর, ইউকে থেকে আমার বড় মামা এসেছেন। গ্রামের বাড়ির নানার জন্য দুয়ার আয়োজন করা হবে, তাই আমরা সবাই মিলে নানুর বাড়ি যাচ্ছি। ভাবলাম যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করে যাই। ভালো করেছো, সকাল থেকে খুবই বোর হচ্ছিলাম। কিন্তু আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না, বাসার সবাই আমার জন্য অপেক্ষা করছে। দুঃখ প্রকাশ পেল এনার কণ্ঠে। ইটস ওকে, এনজয় ইয়োর সেলফ। এনা ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে আন্তরিক কণ্ঠে বলল, মা দিয়েছেন তোমার জন্য, রান্না করা কিছু খাবার আছে। হাসি ফুটে উঠল মাহমুদের ঠোঁটে। দারুণ রান্না করেন এনার মা। বাড়িতে মহিলা না থাকায় এসব খাবার সচরাচর কপালে জোটে না তার। এনা অবশ্য মাঝে মধ্যেই খাবার নিয়ে আসে, তবুও তৃপ্তি মেটে না। বক্স খুলে খাবারের গন্ধ নিল সে। তার উৎসাহ দেখে এনা মুচকি হেসে জিজ্ঞেস করলো, এখানে খাবে? প্লেট নিয়ে আসি। আনো। কিচেন থেকে একটা প্লেট আর হাত ধোয়ার পানি নিয়ে এলো এনা। হাত ধুয়ে খেতে বসে গেল মাহমুদ। সবই দেশীয় রান্না, সেই সাথে কিছু মিষ্টান্ন। তার খাওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো এনা। তারপর ময়লা বাসনগুলো নিয়ে সিঙ্কে ভিজিয়ে রাখলো। বোয়া এসে পরে ধুয়ে নেবে। মাহমুদ তৃপ্তির ঠেকুর তুলে বলল, আন্টিকে আমার পক্ষ থেকে একটা স্পেশাল থ্যাঙ্কস দেবে। এনা হাসলো। মাহমুদ হঠাৎ করেই জানতে চাইল, আজকে সন্ধ্যার পার্টিতে এনা যাচ্ছ কিনা? কিসের পার্টি? অবাক হলো এনা। কেন, মেহরিনের জন্মদিনের পার্টি। তাই নাকি? ফের অবাক হলো এনা। ইরফান সাহেবের কাছ থেকে ছুটি নেওয়ার জন্য আজকে সকালে অফিসে গিয়েছিল সে। মেহরিনের সঙ্গে দেখাও হয়েছে। কই, মেহরিন তো তাকে কিছুই বলেনি। তথাপি হালকা হেসে বলল, আমাকে বোধহয় বলতে ভুলে গেছেন। থমকে গেল মাহমুদ। ভুলে গেছে? হতেই পারে না। সে নিজের সোহাগকে বলতে শুনেছে অফিসের সবাইকেই ইনভাইট করেছে মেহেরিন। হঠাৎ করে কাল রাতের কথাটা মনে পড়তেই মুচকি হেসে বলল, আমি বলিনি তোমাকে? ভুলে গেছিলাম বোধহয়। কি? মেহরিন গতকাল আমাকে ইনভাইট করার সময় বারবার বলেছে তোমাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। তখন তো শরীর ভালো ছিল, তাই বলেছিলাম যাব, তাই হয়তো আর আলাদা করে বলেনি। এনা বোধহয় খুশি হলো কথাটা শুনে। মনে মনে মেহেরিনকে খুবই পছন্দ করে সে। কেন করে সে নিজেও জানে না, কিন্তু করে। ওই যে আছে না, কোনো কারণ ছাড়াই কাউকে ভালো লাগা, অনেকটা সেরকম। কিন্তু ভয়ে কখনো বলার সাহস পায়নি। তাছাড়া মেহেরিন কখনো আগ বাড়িয়ে তাদের মধ্যকার দূরত্ব কমানোর প্রতি কোনো রকম আগ্রহ প্রকাশ করেনি। অবশ্য কেবল এনা নয়, অফিসের প্রায় সবার সঙ্গেই নির্দিষ্ট একটা ডিস্টেন্স মেনটেন করে চলে সে। তবুও সহকর্মীদের কাছে কেমন করে যেন ভীষণ কোঅপারেটিভ সে। সবাই তাকে পছন্দ করে। কিন্তু আমি তো 3-4 দিনের আগে ফিরতে পারবো না। তুমি কি আমার হয়ে মেহরিন আপুকে বুঝিয়ে বলতে পারবে? বলতে পারি, কিন্তু সে আমার কথা কতটুকু বিশ্বাস করবে তার গ্যারান্টি দিতে পারছি না। হেসে ফেলল এনা। চাকরিতে জয়েন করেছে অবধি মেহেরিনের সঙ্গে মাহমুদের খোঁচাখুচি চলছে। ঝগড়ার জন্য রিজন খুঁজে পেতে সময় লাগে না তাদের। বলল, দিতে হবে না, তুমি জাস্ট জানিয়ে রাখলেই হবে। পরে আমি নিজে ওনার সঙ্গে কথা বলে নেব। কথা শেষ করে উঠে দাঁড়ালো সে। পুনরায় মিষ্টি হেসে বলল, এবার আমি আসি। এসো। সে বেরিয়ে গেল। পুনরায় বইয়ে মনোযোগ দিল মাহমুদ, কিন্তু বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারল না। মাথা ব্যথা করছে। বই রেখে চুপচাপ ঘুমানোর জন্য শুয়ে পড়ল। দুপুরের খাওয়া তো হয়ে গেছে, অতএব নিশ্চিন্তে একটা ঘুম দেওয়া যায়। পার্টিতে মোটামুটি কলিগরা সবাই এসেছে, কেবল মাহমুদ আর এনা ছাড়া। মেহেরিনকে অবশ্য খুব একটা বিচলিত দেখালো না এই নিয়ে। নিজের মতো করে এনজয় করলো সবার সঙ্গে। অথচ সবাই চলে গেলে ঠিকই আবার চুপি চুপি সোহাগকে জিজ্ঞেস করলো কেন মাহমুদ পার্টিতে আসেনি।
তার সঙ্গে কি কথা হয়েছে সোহাগের। ডাক্তারের নিষেধাজ্ঞার কথা খুলে বলল সোহাগ। তারপর আর বিশেষ কথাবার্তা হলো না। বিদায় নিয়ে চলে গেল সে। হাতের কাজকর্ম সেরে মেহেরিন ফোন নিয়ে বসল। মাহমুদকে ফোন করবে নাকি করবে না এই নিয়ে বেশ কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্ব করে শেষমেশ ফোনটা করেই বসল। দুপুরের অনেকক্ষণ ঘুমানোর ফলে রাতে ঘুম আসছে না মাহমুদের। সকালের বইটা নিয়ে বসল সে। পড়া প্রায় শেষের দিকে। ফোনের আওয়াজ পেয়ে বই রেখে ফোন রিসিভ করলো, কিন্তু ওপাশ থেকে জবাব দিল না মেহেরিন। নাম্বারটা নতুন, মাহমুদের চেনার কথা নয়। ফোন রেখে দেবে কিনা ভাবছিল। মেহেরিন। থক করে উঠল বুকের ভেতরটা। উত্তেজনা কাটিয়ে দ্রুত সাড়া দিল মেহেরিন। খানিকটা কৈফিয়ত দেওয়ার মতন করেই বলল, সোহাগের কাছে শুনলাম তুমি নাকি অসুস্থ, কেমন আছো এখন? ভালো। এলেন আছে? হাঁটা চলা নিষেধ, ডাক্তার রেস্ট নিতে বলে গেছেন। ও আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক মতো করেছো? করছি। এনাও তো এলো না, সে তো আসতে পারতো। তুমি তাকে ইনভাইট করেছো? করিনি। আমি কি করে বলবো? আমি তো জানার জন্যই প্রশ্ন করলাম। তুমি ওকে বলনি? আমি কেন বলবো মেহেরিন? মানে? জন্মদিন তোমার, তুমি অফিসে সবাইকে আলাদাভাবে ইনভাইট করেছো কেবল এনাকে ছাড়া। তোমার কি মনে হয় না একটা মানুষের সেলফ রেসপেক্টকে আঘাত করার জন্য এইটুকুই যথেষ্ট? এনা হয়তো কিছু মনে করেনি কিংবা করলেও বলবে না, বাট জিনিসটা কিন্তু খুবই খারাপ হয়েছে। খট করে ফোন রেখে দিল মেহেরিন। ইচ্ছে করেই মাহমুদের কথার জবাব দিল না সে। যা বলার এনাকেই বলবে। বস্তুত মেহেরিন ভেবেছিল মাহমুদকে বলা আর এনাকে বলা একই কথা। গতকাল রাতে মাহমুদকে এনার কথা বলেছিল সে। খুব জোর দিয়ে অবশ্য বলেনি, কারণ সে জানে মাহমুদকে বলা মানেই এনা আসবে। আলাদা করে বলার প্রয়োজন নেই। কিন্তু মাহমুদ যে ব্যাপারটাকে এমনভাবে দেখবে এ কথা তার মাথাতেই আসেনি। তবে যাই হোক না কেন, ব্যাপারটা সত্যিই খুবই খারাপ হয়েছে। একদমই উচিত হয়নি। মাহমুদের সঙ্গে যাই হয়ে যাক না কেন, এনার সঙ্গে মেহেরিনের কোনো বিরোধ নেই। এতদিন মনে প্রাণে এই কথা বিশ্বাস করে এসেছে সে। কিন্তু আজ সব গোলমেলে লাগছে। সে যতই নিজেকে বোঝানোর চেষ্টা করুক না কেন, তার অবচেতন মন যে খানিকটা হলেও এনার প্রতি সত্যিই ঈর্ষান্বিত, এই ভেবে কষ্ট আরও বাড়ছে। অনুশোচনা হচ্ছে। দুদিন পরের ঘটনা। অফিসে জয়েন করেছে মাহমুদ। এনাও ফিরে এসেছে। ডেস্কে বসে কাজ করছিল মেহেরিন। হঠাৎ মনে হলো এনা অফিসে এসেছে কিনা একবার চেক করে আসলে হয়। ডেস্ক ছেড়ে উঠে গেল সে। সেদিনের ঘটনার পর থেকে এই দুদিন মনে মনে খুবই দুঃখবোধ করেছে মেহেরিন। এনা নিশ্চয়ই ভেবেছে ইচ্ছে করেই কাজটা করেছে সে। কিন্তু না, তাকে ছোট করার কোনো উদ্দেশ্য মেহেরিনের ছিল না। এনাকে সব বুঝিয়ে বলতে হবে। সব শুনলে নিশ্চয়ই এনা বুঝবে। যাত্রাপথেই এনার সঙ্গে দেখা হয়ে গেল। এনা তার দিকে সুন্দর একটা গিফট বক্স বের করে দিয়ে মিষ্টি হেসে বলল, হ্যাপি বার্থডে মেহরিন আপু, সরি ফর লেট। এটা আপনার জন্য। সেদিন আসতে পারিনি বলে আমি খুবই দুঃখিত। তারপর মেহেরিনকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, আসলে আগে থেকেই ফ্যামিলি ট্রিপ প্ল্যানিং করা ছিল, না গেলে খারাপ দেখাতো। এমনিতেই কাজের অজুহাতে ফ্যামিলির প্রোগ্রামগুলো ঠিকমতো অ্যাটেন্ড করতে পারি না। তারপর নানার মৃত্যুবার্ষিকী। মেহেরিন অবাক। এনার মুখ দেখে মনে হচ্ছে না সে বিন্দুমাত্র মেহেরিনের প্রতি অসন্তুষ্ট। উল্টো পার্টিতে অ্যাটেন্ড করতে না পারায় দুঃখ প্রকাশ করছে। ব্যাপারটা কি? যাই হোক, আপাতত হজম করে নিল মেহেরিন। জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। তবে তুমি এলে আমি সত্যিই খুব খুশি হতাম। এনা উৎসাহে মাথা দুলিয়ে বলল, পরের বার থেকে ডিল ডান। সোহাগকে সাথে নিয়ে কোথায় বেরোচ্ছিল মাহমুদ। যাত্রাপথে মেহেরিনকে হতভম্ব হয়ে তার দিকে চেয়ে থাকতে দেখে হাঁটার ওপর দিয়ে চোখ মেরে বসল। বিস্ময়ে অস্বস্তিতে হতবাক মেহেরিন। অসভ্যটা শুরু করেছেটা কি? তাকে এভাবে কনফিউশনে রেখে কি আনন্দ পায় সে? তৎক্ষণাৎ রাগে মুখ ফিরিয়ে নিল। চট করে এনাকে উদ্দেশ্য করে বলল, চলো আমার ডেস্কে গিয়ে বসি। তারপর এনার জবাবের অপেক্ষা না করে সে নিজেই এনার হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। বছর দুয়েক আগের কথা।
বেশ কিছুদিন ধরে এজেন্সি থেকে ইনফরমেশন লিক হচ্ছিল। সেই সাথে হঠাৎ একদিন রাতুল মিসিং। খোঁজ নিয়ে জানা গেল কিডন্যাপ করা হয়েছে তাকে। তোড়জোড় মাহমুদদের মিশনে পাঠালেন ইরফান সাহেব, সঙ্গে মেহেরিনও ছিল। সেই মিশনেই মারা যায় রাতুল। রাতুলের মৃত্যুর ঘটনাটা জানা জরুরি। মিশন চলাকালীন সময়ের বর্ণনা, মাহমুদের দুই পাশে পক্ষ বিপক্ষ মিলিয়ে মোট ৩ জন সদস্য বন্দী ছিল। রাতুল, মেহেরিন এবং শত্রুদের এক সদস্য। শত্রু নেতার দাবি ছিল মাহমুদ যদি তাদের সদস্যটিকে ছেড়ে দেয় তবে সেও মেহেরিন কিংবা রাতুলের দুজনের মধ্য থেকে একজনকে ছাড়িয়ে নিতে পারবে। বাট ইট ওয়াজ এ ট্র্যাপ, পরে বুঝতে পারে মাহমুদ। যাই হোক, মাহমুদ মেহেরিনের প্রেমের বসন্ত তখন 12 মাস। তথাপি সিদ্ধান্ত নিতে ভুল করল না দুজনের কেউই। রাতুলকে প্রচুর পরিমাণে টর্চার করা হয়েছে। আগে তাকে উদ্ধার করা প্রয়োজন। তাকে ছাড়ানো গেলে মেহেরিনকেও ছাড়িয়ে আনা যাবে। সি ক্যান ফাইট। মেয়ে দেখে শত্রুপক্ষ বোধহয় খুব একটা গুরুত্ব দেয়নি, মাত্র 2 জন পাহারাদার রেখেছে। তবুও অনুমতির অপেক্ষায় একবার মেহেরিনের দিকে চাইল মাহমুদ। চোখে চোখে কথা হয়ে গেল দুজনের। রাতুলকে ছেড়ে দিতে বলল দুজনেই। কিন্তু ঝামেলাটা তখনই হলো যখন নিজ মুখে অপরাধের কথা স্বীকার করে নিল রাতুল। এজেন্সি থেকে ইনফরমেশন তার মাধ্যমে লিক হচ্ছিল। হি ওয়াজ সোল্ড। বিশাল একটা অ্যামাউন্টের লোভ দেখিয়ে কিনে নেওয়া হয়েছিল তাকে। কিন্তু পরবর্তীতে তারাই আবার ওর সাথে বেইমানি করে, সত্যি সত্যি আটক করে ফেলে তাকে। কারণ শত্রুদের অনেক ইনফরমেশন জেনে গেছে সে। তাকে ছেড়ে দেওয়া মানে ওদের ইনফরমেশন লিক হওয়া। তাই মেহেরিনকে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হতে দেখে বাধা দিল রাতুল। আতঙ্কিত ফ্যাকাশে মুখে বারবার করে মাহমুদকে অনুরোধ করল মেহেরিনকে আটকাতে। কিন্তু তার আগেই শত্রুপক্ষের নির্দেশ মোতাবেক তাদের ঘাঁটির দিকে এগোতে শুরু করেছে মেহেরিন। মাহমুদ হতভম্ব। রাতুলের মতন সৎ বিশ্বাসী এজেন্ট এই ধরনের কাজ করবে সে ভাবতেই পারেনি। দেশের সঙ্গে কি করে এত বড় বেইমানি করল সে। অথচ তাকে রক্ষা করতেই ইরফান সাহেব পুরো ফোর্স পাঠিয়েছেন। তাকে চুপ থাকতে দেখে হাউমাউ করে কেঁদে ফেলল রাতুল। কাঁদতে কাঁদতেই বারবার করে ক্ষমা চাইল। অনুতপ্ত কণ্ঠে বলল, ওরা আমাকে ছাড়বে না মাহমুদ ভাই। ওদের অনেক ইনফরমেশন আমি জেনে গিয়েছি। যদি বেঁচে থাকি সেগুলো এজেন্সি পাবে, কিন্তু জানি বাঁচবো না। কাল রাতেই ওরা আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিল, কিন্তু শেষ মুহূর্তে আমাকে টোপ হিসাবে ব্যবহার করে আপনাদের ফাঁসানোর সিদ্ধান্ত নিয়েছে। ওদের মেইন টার্গেট নতুন এজেন্ট, নতুন ইনফরমেশন। তবে এটা নিশ্চিত যে আমাকে ওরা ছাড়বে না। আপনি প্লিজ মেহেরিন আপুকে আটকান, প্লিজ মাহমুদ ভাই। আমার জন্য দেশের অনেক ক্ষতি হয়েছে, আর ক্ষতি করবেন না। আমাকে আমার শাস্তি ভোগ করতে দিন। হতভম্ব ভাব কাটিয়ে দ্রুতই নিজেকে সামলে নিল মাহমুদ। আর এক মুহূর্তও দেরি করল না। সঙ্গে সঙ্গে শুট করলো মেহেরিনের দুপাশের দুজনকে। তবে গুলি শত্রুপক্ষ থেকেও চলল রাতুলের ওপর। মেহেরিন হতবাক হয়ে চেয়েছিল কেবল। তারপর থেকেই রাতুলের মৃত্যুর জন্য মাহমুদকেই দায়ী করল সে। তার ভাষ্য মতে দুজনের মধ্যে সম্পর্ক থাকার কারণেই রাতুলকে এত সহজে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে মাহমুদ। হি ইজ সেলফিশ। এরকম একটা সেলফিশ লোকের সঙ্গে রিলেশন রাখা তার পক্ষে সম্ভব না। সেই থেকেই দুজনের ব্রেকআপ। এতক্ষণ যাবৎ সোহাগকে দুজনের ব্রেকআপ কাহিনী বলছিল মাহমুদ। সোহাগ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মেহেরিন আপনার সাথে ঠিক করেনি মাহমুদ ভাই। না সোহাগ, ইমোশনালি মেবি সি ওয়াজ রাইট। শেষ মুহূর্তে রাতুলের চোখে আমি বাজার আকুতি দেখেছিলাম। বাড়িতে তার সন্তান সম্ভবা স্ত্রী আর অসহায় ছোট বোন ছিল, বাট প্র্যাকটিক্যালি ব্যাপারটা অন্যরকম। এই ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। ইদার আই হ্যাড টু লেট দ্য ইনোসেন্ট ডাই অর আই হ্যাড টু লিভ দ্য গিলটি টু হিজ ফেট। আই চুজ দ্য সেকেন্ড ওয়ান। উই নেভার লেট দ্য ইনোসেন্ট ডাই। বেঁচে ফিরলেও রাহুলের শাস্তি হতো। হয়তো মরতো কিংবা বেঁচে যেত, একটা সম্ভাবনা ছিল, বাট থিংস হ্যাপেন্ড সাডেনলি। তবু আমি বলবো হি ওয়াজ আ ট্রেইটর। তার শাস্তি মৃত্যুদণ্ডই হওয়া উচিত। ইয়েস, বাট হি ওয়াজ অলসো আওয়ার কলিগ। আমরা একসাথে অনেকগুলো মিশনে কাজ করেছি। মেহেরিন ওকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করত। শেষ মুহূর্তে বোধহয় মেহেরিনকে বাঁচাতেই সত্যিটা বলে দিয়েছিল সে। ব্রেকআপের পর আপনি মেহেরিনকে আটকানোর চেষ্টা করেননি?
সব চেষ্টা ব্যর্থ ছিল। মেহেরিনকে আটকে রাখা যায় না। যতক্ষণ পর্যন্ত না সে নিজে ধরা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি তাকে আটকে রাখতে পারবে না। সোহা করুণ মুখে মাহমুদের দিকে চেয়ে রইল। মাহমুদ খুব স্বাভাবিকভাবেই কথাগুলো বলছিল, অথচ তার চোখ লাল, কণ্ঠস্বর নিষ্প্রাণ। ডাজ শি রিয়েলি হেট ইউ? নো, শি লাভস মি। সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি এও জানি যতই ভালোবাসুক না কেন, ও নিজে যখন ঠিক করে নিয়েছে আমার কাছে ফিরবে না, তার মানে ফিরবে না। শি ইজ ভেরি হার্ড। তোমার ইমাজিনেশনের চাইতেও অনেক বেশি হার্ড। সোহাগ ব্যাপারটা কিছুতেই মানতে পারছে না। মেহেরিনের মতো বুদ্ধিমান একজন এজেন্ট কি করে এমন বোকার মতন কাজ করতে পারে? রাতুলের প্রতি তার স্নেহ থাকতেই পারে, তাই বলে তার অন্যায়কে ছোট করে দেখবে, এটা কেমন কথা? একটা নিরপরাধ মানুষকে দোষী বানিয়ে দিয়েছে সে। দিস ইজ আনফেয়ার, ভেরি আনফেয়ার। এইটুকুই ছিল মাহমুদের সঙ্গে ব্রেকআপ করার জন্য মেহেরিনের সাজানো অজুহাত। But the real story is completely different. In that story, Mahmoud is the one and only hero of her life, whom she loves the most. রাতুল মারা যাওয়ার পর মিশন শেষে সেদিনই অন্য একটা মিশনে আফ্রিকা পাঠানো হয় মাহমুদকে। মেহেরিনের শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না, বিধায় ইরফান সাহেব তাকে দেশে ফিরে আসার নির্দেশ দেন। মাইন্ড রিফ্রেশমেন্ট করার জন্য 15 দিনের ছুটি দিয়েছিলেন, কিন্তু ওই 15 দিনই ছুটিই ছিল মেহেরিনের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। ইন দ্যাট টাইম শি লস্ট হার ইন্টারেস্ট অ্যাজ এ রেজাল্ট অফ এ টিউমার অপারেশন অ্যান্ড হ্যাড টু এক্সপেক্ট স্টেরিলিটি। সারা জীবনের জন্য বন্ধ্যাত্ব বরণ করে নিতে হয়েছিল তাকে। ডাক্তার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন সি কান্ট বি এ মাদার উইথ হার ওন। অথচ এত বড় সত্যিটা লাইলা শারাফাতের কাছেও চেপে গেল মেহেরিন। ঢাকার বাইরে অন্য হসপিটালে অপারেশন করালো, সমস্ত ধকল একা একাই সহ্য করলো। তারপর রাতুলের মৃত্যুর অজুহাতটাকে কাজে লাগিয়ে মাহমুদের সঙ্গে ব্রেকআপ করার সিদ্ধান্ত নিল। নিজেকে বোঝালো শুধুমাত্র ভালোবাসার অজুহাতে মাহমুদের লাইফটাকে নষ্ট করার কোনো অধিকার তার নেই। এটা স্বার্থপরতা। শি হ্যাজ টু স্যাক্রিফাইস হার লাভ। এবার আসি বর্তমানে। পুরো অফিস ফাঁকা। 3rd ফ্লোরে দুটো রুমে বাতি চলছে কেবল। মাহমুদ আর মেহেরিন আলাদা আলাদাভাবে নিজেদের ডেস্কে বসে কাজ করছে। ইরফান এক গাদা ফাইল ধরিয়ে দিয়েছেন দুজনকে। সেগুলো দেখে নতুন করে প্রত্যেকটা ফাইলের রিপোর্ট করতে হবে। বাধ্য হয়ে রাত জেগে কাজ করতে হচ্ছে দুজনকে। মাহমুদের কাজ শেষ। মেহেরিনের রুমে উকি দিল সে। ভেতরে বসে এক মনে কাজ করছে ডাকুরানি। দরজায় টোকা দিল মাহমুদ। কাজ শেষ? টেবিল থেকে মুখ না তুলে জিজ্ঞেস করলো মেহেরিন। হ্যাঁ, তোমার বাকি থাকলে আমাকে দিতে পারো। লাগবে না, আরেক সামান্য। মাহমুদ ভেতরে ঢুকে টেবিলের ওপর উঠে বসল। টেবিলের ওপর সকালের এনার দেওয়া গিফট বক্স আর একটা ছোট টিফিন বক্স রাখা। টিফিন বক্স খুলে দেখল সে খালি। বন্ধ করে এনার দেওয়া বক্সটা খুলল। মেহেরিন এক ঝলক সেদিকে তাকিয়ে ফের কাজে মনোযোগ দিল। চকোলেট দিয়েছে এনা, সাথে একটা চিরকুট। মাহমুদ প্রথমে প্যাকেট খুলে চকোলেটে কামড় বসালো। তারপর আধ খাওয়া চকোলেটের বাকি অংশ মেহেরিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, খাবে? তার হাতটা সরিয়ে দিল মেহেরিন। আরও একটা বাইট বসালো মাহমুদ। তারপর এক হাতেই চিরকুটটা খুলে জোরে জোরে পড়তে শুরু করলো। প্রিয় মেহেরিন আপু, আপনি কি জানেন আপনি ঠিক চকলেটের মতনই মিষ্টি? বোধহয় জানেন না, সেই জন্যই সবসময় মন খারাপ করে থাকেন। আপনাকে যে আমি কত পছন্দ করি আপনি সেটাও জানেন না। ছেলে হলে নিঃসন্দেহে আমি আপনাকে প্রপোজ করতাম। বাকিটা আর পড়ল না মাহমুদ, ঠাট্টার সুরে বলল, মনে হচ্ছে প্রেমপত্র লিখেছে। আজকাল মেয়েরাও একে অপরের তারিফ করে দেখছি। ইমপ্রেসিভ। মেহেরিন তার কাছ থেকে চিরকুটটা নিয়ে বিরক্ত ভঙ্গিতে শার্টের পকেটে ঢুকিয়ে নিল। ঠোঁট উল্টালো মাহমুদ। কিছু চুপচাপ বসে থেকে আর একটা চকোলেট খুলে খাওয়া শুরু করলো। তার যে খিদে পেয়েছে সেটা বুঝতে বাকি রইল না মেহেরিনের। নিশ্চয়ই রাতে খাওয়া হয়নি। কাজ করতে করতে কখন যে সময় চলে গেছে মাহমুদ টেরই পায়নি। ব্যাগ থেকে ছোট একটা বক্স বের করে তার দিকে বাড়িয়ে দিল মেহেরিন। ভুনা খিচুড়ি, সাথে শসা আর গাজর কেটে আনা হয়েছে। মাহমুদ একবার বক্সটার দিকে একবার মেহেরিনের হাতের দিকে চেয়ে থেকে হেসে ফেলল। ডিনার করনি কেন? খেয়াল ছিল না,
কিন্তু তোমার কাছে 2টো বক্স, এত খাও তুমি? বক্স নিয়ে নেব কিন্তু। আচ্ছা সরি। মেহেরিন নিচে থেকেই বলল, লাঞ্চের রুটি আর সবজি নিয়ে এসেছিলাম, খাওয়ার সময় পাইনি, সেগুলো দিয়ে ডিনার করেছি, তাই বক্সটা রয়ে গেছে। মাহমুদ খেতে খেতে বলল, ও আচ্ছা ঠিক আছে, এবার তোমার কাজ তাড়াতাড়ি শেষ করো, 1:45 মতন বাজে। কাজ শেষ। টেবিল গুছিয়ে নিল মেহেরিন। বেরোনোর সময় মাহমুদ এনার দেওয়া চকোলেটের বক্সটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমার গিফট ফেলে যাচ্ছ? ভুলবশত ফেলে যাচ্ছিল মেহেরিন। মুচকি হেসে বলল, নিয়ে আর কি হবে, তুমি তো খেয়ে অর্ধেক শেষ করে ফেলেছো। বাকি অর্ধেক? মেহেরিন বক্স থেকে একটা চকোলেট তুলে নিয়ে বলল, গিফট দিয়েছে তাই একটা রাখলাম, বাকিগুলো তোমার। চকলেট দিয়ে আমি কি করব? এতক্ষণ কি করেছো? তখন তো খিদে ছিল। ঠিক আছে, নিতে হবে না তোমার, দাও আমার গিফট আমাকেই ফেরত দাও। বক্সটা মাহমুদের হাত থেকে নিয়ে ব্যাগে ঢুকিয়ে ফেলল সে। টাকলু তোমাকে কিছু দেয়নি? দিয়েছে। ঘড়ি? দুজনে লিফটের কাছে এসে দাঁড়ালো। হঠাৎ করেই প্রশ্ন করলো মেহেরিন, সবাই তো যা দেয়ার দিয়েছে, তুমি আমাকে কোনো গিফট দিলে না? নিতান্ত রসিকতা করে প্রশ্নটা করেছিল সে, কিন্তু মাহমুদ হাসল না। চট দুটা এগিয়ে এলো মেহেরিনের কাছাকাছি, দুহাতে তার বাহু চেপে ধরে আচ্ছন্ন গলায় বলল, কি চাও বলো, যা চাও তাই দেব, আই প্রমিস। তাকে সরিয়ে দিয়ে আচমকাই হেসে ফেলল মেহেরিন। ঠাট্টা সুরে বলল, বেশি কিছু না, আপাতত তোমার গাড়িতে একটা লিফট দিলেই হবে, আমার গাড়িটা আবার গেছে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল মাহমুদ। কৃত্রিম আফসোসে মাথা দুলিয়ে বলল, কত বড় সুযোগ, চাইলে গোটা আমি তাকে পেয়ে যেতে মিস মেহরিন শারাফাত, আর তুমি কিনা চাইলে সামান্য একটা লিফট। দুঃখজনক, খুবই দুঃখজনক, অথচ তার সত্যি কষ্ট হচ্ছে। এই মুহূর্তে তোমার চাইতে তোমার গাড়িটাই আমার কাছে বেশি প্রয়োজন মিস্টার মাহমুদ সিদ্দিকী, বাসায় ফিরতে হবে। ফের ঠাট্টার সুরে জবাব দিল মেহেরিন। তার ঠাট্টায় চোখ দিল না মাহমুদ। যতই শত্রু থাকার চেষ্টা করুক না কেন, ভেতরে ভেতরে প্রচন্ড অসহায় বোধ করছে সে। গাড়ির দরজা খুলে দিয়ে কিঞ্চিত হাসার চেষ্টা করে বলল, এসো। চুপচাপ গাড়িতে উঠে বসলো মেহেরিন। শুনশান রাস্তা ধরে এগোতে শুরু করলো গাড়ি। দুজনেই নীরব। ঝাঁপিয়ে কান্না আসছে মেহেরিনের, কিন্তু সে কাঁদতে পারছে না। অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর। সাপ্তাহিক ছুটি। কলিগরা সবাই মিলে মাহমুদের বাসায় পার্টি দিয়েছে। মেহেরিনও এসেছে এবং যথারীতি সবার শেষেই এসেছে। নিরিবিলিতে সোফায় বসে ফোন স্ক্রল করছে, হাতে জুসের গ্লাস, তাতে অল্প অল্প করে সিপ দিচ্ছে, আর মাঝে মাঝে আর চোখে মাহমুদকে দেখছে। কালো একটা জার্সি ট্রাউজারের সাথে ছাই রঙা টি শার্ট পরেছে মাহমুদ, অ্যাজ ইউজুয়াল লুকিং হ্যান্ডসাম। পা দুটো ছড়িয়ে মেঝেতে লেপ্টে বসে আছে। চোখাচোখি হতেই চোখ ফিরিয়ে নিল মেহেরিন। হই হুল্লোড় অবশ্য খুব একটা হচ্ছে না। মেঝেতেই গল্পের আসর জমিয়ে গোল হয়ে বসেছে সবাই। মেহেরিন উঠে কিচেনে চলে গেল। খুব খিদে পেয়েছে তার। দুপুরে খাওয়া হয়নি। পার্টি উপলক্ষে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছে মাহমুদ। প্লেটে খাবার বেড়ে নিয়ে ঝটপট ডিনারে বসে গেল সে। গল্পের আসর ছেড়ে উঠে এলো মাহমুদ। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে তার সামনে রেখে নিজের রুমের দিকে চলে গেল। এদিকে মেহেরিনের দেখা দেখি বাকিরা খিদে পেয়েছে বলে টেবিলে বসে পড়ল। বাদ গেল শুধু মাহমুদ। তার শরীর খারাপ, খাবারের রুচি নেই। ঘর ভর্তি মানুষজন। সোহাগ গিয়ে মেহেরিনের পাশে বসলো। মেহেরিনের খাওয়া প্রায় শেষ। চামচ দিয়ে খাবার নাড়াতে নাড়াতে বলল, হোস্ট কোথায় সোহাগ? সে খাবে না? পরে খাবে। এক কথাই উত্তর দিল সোহাগ। ভেতরে ভেতরে বিরক্ত হলো মেহেরিন। রোজ সোহাগ এত কথা বলে, আজকে তার দরকার, অথচ আজকেই সে চুপ করে বসে আছে। অসহ্যকর। এদিকে সোহাগ নিচে থেকে কিছু না বললে তো সে জিজ্ঞেসও করতে পারবে না। বেশ কিছুক্ষণ নীরবে কেটে গেল। ডিনার শেষে সোহাগ গ্লাসে ড্রিঙ্কস ঢেলে দিতে নিতে বলল, ভাবছি যাবার সময় সবাই মিলে বাসাটা পরিষ্কার করে দিয়ে যাব। মাহমুদ ভাইয়ের শরীর খারাপ, ওনাকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। শরীর খারাপ? হ্যাঁ, জ্বর। তো শরীর খারাপ যখন পার্টি ক্যান্সেল করে দিলে না কেন? অ্যারেঞ্জমেন্ট সব আগে করা হয়েছিল। আমরা না এলে খাবার সব নষ্ট হতো। সে যাই হোক, ওলে না হয় হতো, কিন্তু আমরা জানতামই না ওনার শরীর খারাপ।
এখানে আসার পরে শুনেছি। এতক্ষণে সবার শান্ত থাকার কারণ বুঝতে পারল মেহেরিন। আজকে সবাই অন্য দিনের তুলনায় অনেক বেশি শান্ত। মাহমুদের অসুস্থতার কারণেই শোরগোল করছে না কেউ, সাবধানে কথাবার্তা বলছে। খাবার শেষ করে খালি প্যাকেটগুলো বিনা ফেলে হাত ধুয়ে নিল সে। উকি দিলে মাহমুদের রুমে, না, খালি নেই। খাটের ওপর তাকে ঘিরে ৩-৪ জন বসে আছে। লম্বা হয়ে শুয়ে আছে মাহমুদ, ডান হাতটা ভাঁজ করে কপালের ওপর রাখা। অগত্যা সরে যেতে মেহেরিনকে সোহাগ মাহমুদের রুমে ঢুকতে যাবে। মেহেরিন উকি দিতে দেখে বলল, কি ব্যাপার মেহেরিন, কিছু খুঁজছো? আচমকা তার গলার স্বর শুনে চমকে উঠল মেহেরিন। বিব্রত মুখে তাড়াহুড়ো করে জবাব দিল, না মানে ওয়াশরুমে যাব। ভেতরে কেউ আছে? সেটাই দেখছিলাম। দাঁড়াও, আমি দেখছি। সোহাগ ভেতরে ঢুকতেই মাহমুদ ইশারায় জিজ্ঞেস করল, কি? ওয়াশরুমে কেউ আছে? এনা গেছে। বেরিয়ে এলো সোহাগ, তার পেছন পেছন মাহমুদও উঠে এলো। দরজার কাছে মেহেরিনকে দাঁড়ানো দেখে বেরিয়ে গেল। ডাইনিং এর পেছনে কমন ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে বলল, যাও। বিব্রত বোধ করলো মেহেরিন। সোহাগের কাছ থেকে অস্বস্তি লুকাতে মিথ্যে বলেছিল সে। এই মুহূর্তে মাহমুদের উপস্থিতি সেটা আরো বাড়িয়ে দিয়েছে। এর আগে অনেকবার এই বাসায় এসেছে মেহেরিন, সুতরাং ওয়াশরুম, বারান্দা, স্টোর রুম সবই তার চেনা। মাহমুদকে নীরব দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে থাকতে দেখে উসখুস করল। এই মুহূর্তে এই দৃষ্টির হাত থেকে বাঁচতে হলে ওয়াশরুমে ঢোকাটাই বেস্ট অপশন। তাই দেরি না করে ঝটপট ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে মাথায় পানি দিয়ে বের হলো। মাহমুদ নেই। আরো একবার তার রুমের দিকে উকি দিল মেহেরিন, নেই। এদিক ওদিক চোখ বুলিয়ে শেষে কিচেনে দেখা মিলল। ভেতরে মাহমুদ একা নয়, এনাও আছে। মাহমুদকে খাবার বেড়ে দিচ্ছে। চুপচাপ ডাইনিং এ গিয়ে বসলো মেহেরিন। হঠাৎ করেই বুকের ভেতর জ্বালা পোড়া করছে, অসহ্য লাগছে সবকিছু। মিনিট 2 বাদে বেরিয়ে এলো মাহমুদ, হাতে প্লেট ভর্তি খাবার। তার অপোজিটে চেয়ার টেনে বসলো। টিভিতে ভারত পাকিস্তানের খেলা চলছে, লাইভ টেলিকাস্ট। সবার মনোযোগ টিভির দিকে। মাহমুদ খেতে খেতে টিভি দেখছিল। মেহেরিন গম্ভীর মুখে ফোনের দিকে চেয়ে রইল। ডিনার শেষে গ্লাসে ড্রিঙ্কস ঢেলে নিল মাহমুদ। আয়েশি ভঙ্গিতে গ্লাসে চুমুক দিতে যাচ্ছিল। মেহেরিনের চোখে চোখ পড়তেই জিজ্ঞেস করল, ইউ ওয়ানা ড্রিঙ্ক? নিতান্ত ঠাট্টার সুরেই প্রশ্নটা করেছিল সে, কিন্তু তাকে অবাক করে দিয়ে তড়িৎ গতিতে গ্লাসটা নিয়ে নিল মেহেরিন। কোনো রকম কথাবার্তা ছাড়াই গলধকরণ করে নিল পুরো গ্লাস। পুনরায় বোতল থেকে ড্রিঙ্কস ঢেলে নিল মেহেরিন। মাহমুদ কিছু বুঝে ওঠার আগেই আবারও পুরো গ্লাস গলায় ঢেলে দিল। এদিকে ওদিক চাইল মাহমুদ, সবার দৃষ্টি টিভির দিকে। 3 নম্বর গ্লাস মুখে দেওয়ার আগেই ছো মেরে নিয়ে নিল সে। অবাক হয়ে পড়ল, কি করছো কি? নেশা ধরে যাবে তো। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। রাগে চোখ লাল করে চাইল মেহেরিন। মাহমুদের হাতের বোতলটা ফিরিয়ে নিতে চাইল। অবস্থা বুঝে প্রতি উত্তর করল না মাহমুদ। ঘর ভর্তি লোকজন, এদের সামনে ঝামেলা করার কোনো মানে হয় না। তবে বোতল ফেরত দিল না, কোলে নিয়ে চুপচাপ বসে রইল। মেহেরিন তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে থেকে সোহাগকে উদ্দেশ্য করে বলল, খেলা শেষ হতে আর কতক্ষণ লাগবে সোহাগ? বেশি দেরি হলে আমি একাই চলে যেতে পারবো। সোহাগের মনোযোগ খেলার দিকে। অনুরোধের সুরে বলল, আর 10টা মিনিট বসো মেহেরিন, সবাই একসাথে বেরোবো। আমার দেরি হয়ে যাবে। ঘোরতর অনিচ্ছা প্রকাশ করল মেহেরিন। বাধ্য হয়ে খেলার আসর থেকে উঠে আসতে হলো তাকে। কিন্তু মাহমুদের ইশারায় পুনরায় ফিরে যেতে হলো। মাহমুদকে বারণ করতে দেখে ক্ষেপে গেল মেহেরিন। একাই বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু তৎক্ষণাৎ মাথা চক্কর দিয়ে উঠল। গা গুলিয়ে বমি আসছে। অ্যালকোহলের তেজ গলায় বিষাক্ত জ্বালা ধরিয়ে দিয়েছে। ছুটে বেসিনের দিকে চলে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে পেছন পেছন গেল মাহমুদ। মেহেরিনের হঠাৎ রাগের কারণ তার অজানা। ভয়ে জিজ্ঞেস করার সাহসও পেল না। কি থেকে কি বলে ফেলবে, শেষে দেখা যাবে ঝগড়া লেগে গেছে দুজনে। তার চেয়ে চুপ করে থাকাই শ্রেয়। মেহেরিন শান্ত হলে পরে জিজ্ঞেস করা যাবে।
কলিগরা সবাই চলে গেছে। মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে নীরব দৃষ্টিতে চেয়ে আছে মেহেরিন। মাথা ছিমছিম করছে, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। ড্রয়িং রুমে সোহাগ অপেক্ষা করছে। মিনিট 10 বাদে মাহমুদ ভেতরে ঢুকে মেহেরিনকে উদ্দেশ্য করে বলল, দেখি ওঠো, বিছানা ঝাড়বো। দ্বিধান্বিত চেহারা নিয়ে মেহেরিন উঠে বসল। ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, সোহাগ 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 নেই, চলে গেছে? হ্যাঁ। অবাক হলো মেহেরিন। তার কাছ থেকে বিদায় না নিয়েই চলে গেছে সোহাগ? মাহমুদকে জিজ্ঞেস করতে গিয়েও করল না। গায়ে এক ফোঁটাও জোর নেই। দুবার বমি করায় ভীষণ ক্লান্ত লাগছে। তার শরীর খারাপ দেখেই সোহাগ চলে গেছে। মাহমুদ বিছানা রেডি করে এসির টেম্পারেচার বাড়িয়ে দিল। রিমোটটা মেহেরিনের মাথার কাছে রেখে আলমারি থেকে কম্বল বের করে দিয়ে বলল, চুপচাপ শুয়ে পড়ল মেহেরিন। বাতি নিভিয়ে দিয়ে বেরিয়ে গেল মাহমুদ। ড্রয়িং রুমে বসে টিভি অন করলো। টিভি দেখার ফাঁকে হঠাৎ ফোন বের করে এনার নাম্বারে ডায়াল করলো। এনা মাত্র বাসায় গিয়ে পৌঁছেছে। এনা মাহমুদের ফোন পেয়ে হাসি মুখে রিসিভ করে বলল, মাত্রই বাসায় ঢুকেছি, তুমি ফোন দিলে। ও আচ্ছা, এই জন্যে ফোন দিয়েছিলাম। ঠিক আছে, রাখি তাহলে, কাল দেখা হচ্ছে। সংক্ষেপে কথা শেষ করতে চাইল মাহমুদ। আজকে মাহমুদের সম্পর্কে নতুন করে অনেক কিছু জেনেছে এনা। বেশ কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু সংকোচের জন্য জিজ্ঞেস করতে পারল না। আপাতত কৌতূহল চেপে পুনরায় হাসি মুখে জিজ্ঞেস করল, মেহরিন আপুর কি অবস্থা, ঘুমিয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, সকালে কথা হবে। ফোন রেখে টিভির দিকে মনোযোগ দিল মাহমুদ। ড্রয়িং রুমে কথার আওয়াজ শুনে উঠে এলো মেহেরিন। তাকে দেখে মাহমুদ অবাক হয়ে বলল, এখনো ঘুমাওনি? খেলার কি অবস্থা? শেষ, ভারত 3 উইকেটে জিতেছে। ও, উসখুস করল মেহেরিন। কিছু বলবে? আমি বাসায় যাব। আসলে এই মুহূর্তে মেহেরিনের পক্ষে এই কথা বলা অসম্ভব কিছু নয়। তার অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। মাহমুদের বাসায় এর আগে অনেকবার এসেছে, কিন্তু তখনকার হিসেবটা ছিল অন্যরকম। এখন সব বদলে গেছে। মাহমুদ হাত ঘড়ি চেক করলো। ঘড়িতে এখন 12:30 মতন বাজে। যেতে হলে কমপক্ষে 1 ঘন্টা। শান্তভাবেই বলল, এখন বেরোলেও 1:30টার আগে পৌঁছাতে পারবো না, আরো বেশিও লাগতে পারে। হতাশ ভাবে সোফায় বসে পড়ল মেহেরিন। এত রাতে গাড়ি ঘোড়া কিচ্ছু পাওয়া যাবে না। তাছাড়া তার গাড়িও নষ্ট, ঠিক করতে দিয়েছে সেই কবে, এখনো ঠিক হয়নি। অতএব আজকে রাতটা তাকে এখানেই কাটাতে হবে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার নাকি শরীর খারাপ, শুয়ে পড়ছো না কেন? আমার ঘুম আসতে দেরি হয়, একটু বাদে রিয়াল মাদ্রিদের খেলা আছে, ম্যাচ দেখে তারপর ঘুমাবো। ও, আমারও ঘুম আসছে না, মাথা ধরে আছে। কফি খাবে? কে বানাবে, তুমি? হ্যাঁ, ভালোই বানাই, টেস্ট করে দেখতে পারো। মেহেরিন সম্মতি সূচক হাসল। মাহমুদও সলজ্জ হেসে বলল, ক্রেডিটটা অবশ্য এনার, ওর কাছ থেকে শিখেছি। শুধু কফি বানানোই শিখেছো, আর কিছু শেখনি? ফ্রেঞ্চ ফ্রাই করতে পারি, ম্যাগি বানাতে পারি। তার সরল স্বীকারোক্তিতে ফের হেসে ফেলল মেহেরিন। মাহমুদ উঠে কফি বানাতে চলে গেল। পেছন পেছন সেও ঢুকল। কিচেন পরিষ্কার ঝকঝকে। এনা যাবার আগে সব গুছিয়ে দিয়ে গেছে। মেয়েটা ভীষণ কাজের, দেখলে বোঝাই যায় না এতটা সংসারী ধরনের। আনমনে দীর্ঘশ্বাস চাইল মেহেরিন। এদিক ওদিক চোখ বুলিয়ে বলল, আমার বাসাটা বদলাবো ভাবছি। হঠাৎ? আগের মালিক বাসা বেচে দিয়েছে, নতুন মালিক বেশি সুবিধার না, রাতে ফেরা নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা করে। আমি তো সেই কবেই বদলাতে বলেছিলাম। রিলেশনে থাকাকালীন মেহেরিনের বাসা নিয়ে খুব আপত্তি ছিল মাহমুদের। অফিস থেকে অনেক দূরে, ভাড়াও বেশি। তবুও মেহেরিন চেঞ্জ করবে না বলে বলে হয়রান হয়ে তপ্ত হয়ে শেষে বলা বাদ দিয়েছে। বাসা বদলালেই তো আর হয় না, নতুন বাসা গুছাবার মতো সময় কই? মাহমুদ ঠাট্টার সুরে বলল, বিয়ে করে নিলেই তো পারো, স্বামী স্ত্রী দুজন মিলে গোছাবে। মেহেরিনও পাল্টা হেসে বলল, আগে তোমার বিয়ে দিয়ে নি, তারপর আমি বিয়ে করব। পাত্রী দেখেছো? পাত্রী তো রেডি আছে। পাত্রী রেডি আছে?
অবাক হলো মাহমুদ। হ্যাঁ। কে শুনি? এনা নামটা বলতে গিয়েও চেপে গেল মেহেরিন। মাহমুদ বুঝেও না বোঝার ভান করতে দেখে মুচকি হেসে কৃত্রিম রহস্যের ভঙ্গিতে বলল, বলা যাবে না। মাহমুদ ফের ঠাট্টার সুরে বলল, বলা যাবে না? এটা আবার কেমন নাম? ভালোবেসে দিলাম না হয় তোমার বউকে একটা নাম, ক্ষতি কি? কফি বানানো শেষ, গ্যাস বন্ধ করে দিল মাহমুদ। মেহেরিনের হাতে একটা মগ ধরিয়ে দিয়ে বলল, চলো বাইরে চলো। একসঙ্গে কিচেন থেকে বেরুলো দুজন। সোফার ওপর পা তুলে বসলো মাহমুদ। মেহেরিনকে বসতে ইশারা করে মাথা নাড়িয়ে না বোঝালো সে। ঘুরে ঘুরে পুরো বাসাটা দেখলো, এখনো সব আগের মতনই আছে, শুধু বেডরুমে তার আর মাহমুদের ছবিগুলো নেই। দেখা শেষ হলে নিরিবিলিতে পুনরায় মাহমুদের ঘরের বারান্দায় গিয়ে বসল। মনে অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। রিলেশনে থাকাকালীন এই বারান্দায় বসে একসঙ্গে কত গল্প করেছে দুজনে, বিয়ে, সংসার, বাবু, কত রকম গল্প। দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে রইল। মাহমুদ যে কখন এসে পেছনে দাঁড়িয়েছে খেয়ালই করেনি। উঠে দাঁড়াতেই তাকে দেখে থমকে গেল। তাকে মাঝখানে বন্দি করে হাত দুটো বারান্দার গ্রিলে রাখলো মাহমুদ। ফিসফিস করে বলল, কিছু মনে পড়ে মেহেরিন? পুরনো কথা? বুকের ভেতরটা ধক করে উঠল মেহেরিনের। অস্থির রকমের জ্বালা পোড়া, তথাপি নিজেকে সামলে নিল। ম্ল্যান হেসে বলল, পড়বে না কেন? অপ্রয়োজনীয় কথাগুলোই মানুষের সবচেয়ে বেশি মনে পড়ে। মাহমুদ প্রতি উত্তর করল না। কথাটা মিথ্যে, কিন্তু প্রতিবাদ করতে হলে ভালোবাসার জোর দেখানোর মতন অধিকার থাকা চাই। সেই অধিকার তার নেই। আলতো করে মেহেরিনের গালে হাত ছোঁয়াতে গিয়েও সংকোচে ফিরিয়ে নিল। হেলান দিয়ে পাশাপাশি দাঁড়িয়ে ক্লান্ত গলায় বলল, তা না হলে তো মানুষ রোবট হয়ে যেত। শুধুমাত্র প্রয়োজন দিয়ে তো আর জীবন চলতে পারে না। প্রয়োজন অপ্রয়োজন দুটো মিলেই মানুষের জীবন। মেহেরিন জবাব দিল না, অন্ধকারে বাইরের দিকে চেয়ে রইল। এভাবে কয়েক মুহূর্ত কেটে যাবার পর মাহমুদ আবারও তাকে দুহাতের মাঝখানে বন্দি করে ফেলল। খানিকটা ঝুঁকে বিষণ্ণ গলায় বলল, একটা অনুরোধ করি। কি? একবার তোমাকে একটু জড়িয়ে ধরবো, জাস্ট একবার। আতঙ্কে চোখ বড় বড় করে ফেলল মেহেরিন। হাতের মুঠো শক্ত করে ফেলল। নিচের ঠোঁটটা এত জোরালো ভাবে কামড়ে ধরল রক্ত আসার চোখ। তার এই আতঙ্ক মাহমুদকে জড়িয়ে ধরার অনিচ্ছা প্রকাশে নয়, বরং আত্মসংবরণে ব্যর্থ হবার ভয়ে, নিজেকে শক্ত খোলসটা ভেঙে যাওয়ার ভয়ে। দ্রুত বাধা দিয়ে বলল, No, you have been separated for more than 2 years. So please keep distance. জাস্ট একবার। ফের অনুরোধ করলো মাহমুদ। মেহেরিন তাকে সামনে থেকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, দেখি সরো, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। তার উদাসীনতা ভীষণভাবে আঘাত করলো মাহমুদকে। রবি ঠাকুর বলেছিলেন, আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ। মাহমুদের অবস্থাও অনেকটা সেরকম। সে জানে তার প্রিয়তমা নারীটি নিষ্ঠুর, বড়ই নিষ্ঠুর, তবুও তার একেই চায়। অতপর আত্মবিস্তৃত হয়ে হ্যাচকা টানে মেহেরিনকে বুকের কাছে নিয়ে এলো সে, এবং মেহেরিন কিছু বুঝে ওঠার আগেই হি স্মেশড হার লিপস বাই হিজ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 10 সেকেন্ড। ঘটনার আকস্মিকতায় মেহেরিন হতভম্ব। গোল গোল চোখে মাহমুদের দিকে চেয়ে থেকে বলল, You kissed me? ইয়েস, আই কিসড ইউ। মাহমুদের চোখে মুখে বিজয়ীর হাসি, কিন্তু মুহূর্তেই তার হাসি গায়েব হয়ে গেল। তার পরিবর্তে দেখা দিল অমাবস্যার গাঢ় অন্ধকার। সপাটে তার গালে চর বসিয়েছে মেহেরিন। কয়েক মুহূর্তের জন্য কোনো কথা বলতে পারল না সে। অপমানে লজ্জায় তার সুন্দর মুখটা বিবর্ণ হয়ে গেল। একটা প্রশ্নই মাথায় উদয় হলো, Does he really deserve this? No, never. She is such a stone-hearted person. She never cared for him. চুপচাপ রুম ছেড়ে বেরিয়ে গেল সে। মেহেরিন বজ্রাহতের মতন জায়গায় দাঁড়িয়ে রইল। ভয়ানকভাবে মাথা ঘুরছে তার, চোখের পানি নিঃশব্দে গাল বেয়ে গড়িয়ে পড়ছে, অথচ বুকের ভেতরটা ফাঁকা, শূন্য, অনুভূতিহীন। পরের দিন সকালে মাহমুদের ঘুম ভাঙার আগেই মেহেরিন বেরিয়ে গেল। ঘুম থেকে উঠে মাহমুদ অবাক।
মেহেরিন নেই। মনে মনে খুব রাগ হলো তার। নিশ্চয়ই তার মুখোমুখি হতে চায় না বলে খুব সকালে বেরিয়ে গেছে মেহেরিন। মেহেরিন শারাফাত, দ্য হরিফুল লেডি, একটাবার সরি বলারও প্রয়োজন মনে করেনি। এত রাগ মাহমুদের প্রতি, অথচ মাহমুদ সারা রাত জেগেছিল। সে ভেবেছিল মেহেরিন একবার হলেও তাকে সরি বলতে আসবে, কিন্তু না, মেহেরিন আসেনি। আশায় আশায় জেগে থেকে ভোররাতের দিকে ঘুমিয়ে পড়েছিল। সেই ফাঁকেই বেরিয়ে গেছে মেহেরিন। ফ্রেশ বিচ্ছিরি একটা মেজাজ নিয়ে অফিসে রওনা দিল মাহমুদ। ইরফান সাহেবের রুম থেকে ফাইল নিয়ে একত্রে বেরোচ্ছিল সোহাগ এবং মেহেরিন। মাহমুদকে দেখে সোহাগ হাসি মুখে এগিয়ে এসে বলল, কি খবর মাহমুদ ভাই, জ্বর সেরেছে? মাহমুদ জবাব দিল না, চুপচাপ নিজের কাজে ডেস্কে গিয়ে বসল। মেহেরিন আর চোখে একবার তাকিয়ে নিজের কাজে ফিরে গেল। সে দীর্ঘশ্বাস ছেড়ে কাজে মনোযোগ দিল মাহমুদও। সোহাগ মনে মনে বেশ অবাক হলো। হঠাৎ করে কি হলো মাহমুদের? তবে গতকাল আবার ঝগড়া হয়েছে মেহেরিনের সঙ্গে, কিন্তু সে তো মেহেরিনকে ঘুম দেখে এসেছিল। তাহলে ঝগড়াটা হলো কখন? যাই হোক, এখন আর বেশি ঘাটালো না। সুযোগ মতো মেহেরিনকে জিজ্ঞেস করার সিদ্ধান্ত নিল। সেদিন আর মেহেরিনের সঙ্গে মাহমুদের তেমন কথাবার্তা হলো না। মেহেরিনও বলল না। এভাবে আরো 2 দিন কেটে গেল। মুখোমুখি 2-4 দেখা হলেও সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে গেল মেহেরিন। চতুর্থ দিন আবারও দুজনের একসঙ্গে কাজের দায়িত্ব পড়ল। ইরফান সাহেব দুজনকে একসঙ্গে কাজ দিয়ে বেরিয়ে গেলেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কোনো রকম বাক্য বিনিময় ছাড়াই কাজ করল দুজনে। এবারেও মাহমুদ আশায় ছিল মেহেরিন হয়তো একা পেয়ে তাকে সরি বলবে, কিন্তু মেহেরিন বরাবরের মতোই চুপচাপ রইল। কোনো রকমের কোনো অনুতাপ প্রকাশ পেল না তার কাজে কর্মে। মনে মনে হতাশ হলো মাহমুদ। এত রাগ একটা মানুষের কি করে হতে পারে? কাজ শেষে একসঙ্গে নিচে নামলো দুজনে। মেহেরিনের গাড়ি ঠিক হয়েছে। পকেট থেকে চাবি বের করে গাড়িতে ঢুকতে যাচ্ছিল সে, এমন সময় মাহমুদ গিয়ে সামনে দাঁড়ালো। ভ্রুচোরা অটোমেটিক কুঁচকে গেল মেহেরিনের। ইশারায় জিজ্ঞেস করল সে, কি? সো সরি। গম্ভীর মুখে জবাব দিল মাহমুদ। বেহায়া। পাশ কেটে যাচ্ছিল মেহেরিন। সে ভাবতেই পারেনি মাহমুদ নিচু থেকে তার সঙ্গে কথা বলতে আসবে। যদিও সেদিনের পর থেকেই মনে মনে অনুতাপে ভুগছিল সে, কিন্তু এই বাহানায় মাহমুদ দূরে সরে থাকবে ভেবে চুপ করেছিল। কিন্তু মাহমুদ এভাবে এসে তাকে সরি বলতে বলবে, এটা তার কল্পনার বাইরে। ফের পথ আটকালো মাহমুদ। পূর্বপথ গম্ভীর গলায় বলল, ইউ হ্যাভ টু সে সরি, আই এম ইয়োর সিনিয়র। সিনিয়র? ইয়েস, সিনিয়র। হোয়াট টাইপ অফ সিনিয়র ইউ আর? জুনিয়রকে বুলিং করা কি সিনিয়র? তোমার কি ধারণা তুমি আমার সঙ্গে মিসবিহেভ করবে আর আমি তোমাকে ছেড়ে দেব? কখনো না। এত যদি সিনিয়র সাজার ইচ্ছা হয় তাহলে সবার আগে নিজেকে ত্রুটি মুক্ত করার চেষ্টা করো। লার্ন টু বিহেভ ইয়োরসেলফ। ঠিক আছে, আমি আমার সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। আই এম সরি। এবার তোমার পালা। বলবো না সরি। কি করবে তুমি? অবাক হলো মাহমুদ। একটু আগে তাকে ভাষণ দিয়ে এখন নিজেই সরি বলবে না বলছে। ঠিক আছে, মাহমুদও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে যখন সরি বলেছে তখন মেহেরিনকেও সরি বলতে হবে। চট করে মেহেরিনের হাতে থাকা গাড়ির চাবিটা কেড়ে নিল সে। হাতের মুঠোয় নিয়ে হাসি মুখে বলল, ইউ হ্যাভ টু রেসপেক্ট ইয়োর সিনিয়র। চাবি দাও। নো, আগে সরি তারপর চাবি। তোমার মনে রাখা উচিত ছিল তুমি মাহমুদ সিদ্দিকের গালে চড় মারছো। ঠিক আছে, লাগবে না আমার চাবি। আমি ট্যাক্সিতে করেই যাব। নিমেষেই মুখ কালো হয়ে গেল মাহমুদের। এমন ইয়োগেস্টিক ঘাড়তারা মেয়ে সে জীবনেও আর দুটো দেখেনি। মেহেরিন অলরেডি গেটের দিকে হাঁটা ধরেছে। মাহমুদ দ্রুত এগিয়ে গিয়ে তার হাতে চাবি দিয়ে বলল, এই ঘাটতারামের জন্য তোমার কপালে দুঃখ আছে মেহরিন। বিয়ের সাথে জীবনেও হবে না। আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি নিজেই নিজের বিয়ের কথা ভাবো। আমার বিয়ে তো কোনো ব্যাপারই না। আমি চাইলে এই মুহূর্তে বিয়ে করে ফেলতে পারি, কিন্তু তোমাকে বিয়ে করবে কে? তোমার যা স্বভাব, তাতে তো কবুল বলার আগে তালাক হয়ে যাবে। হলে হবে, তোমার কি? আমার আবার কি? আমি তো শুধু সত্যিটা বলেছি। কে চাইছে তোমার সত্যি শুনতে? ডোন্ট ইউ হ্যাভ আ গার্লফ্রেন্ড? যাও না, তাকে গিয়ে এসব শোনাও। আমাকে কেন বিরক্ত করছো? গার্লফ্রেন্ড? অবাক হলো মাহমুদ। পরক্ষণেই মুচকি হেসে বলল, তার কারণ গার্লফ্রেন্ডকে বিরক্ত করা যায় না।
গার্লফ্রেন্ডকে শুধু ভালোবাসতে হয়, তাই? মেহেরিনের মুখের ভাব কঠোর হয়ে গেল। থমথমে গলায় হাত বাড়িয়ে দিয়ে বলল, চাবি দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। হুম, যতক্ষণ না পর্যন্ত আমাদের কথা শেষ হচ্ছে ততক্ষণ তুমি চাবি পাবে না। কিসের কথা? তোমার বিয়ের। যাই হোক, সেটা যখন হচ্ছে না তখন থাক, আমরা অন্য প্রসঙ্গে কথা বলি। সহ্যের কিন্তু একটা সীমা আছে বলে দিচ্ছি। তোমার সবকিছুই সীমাহীন, কেবল বুদ্ধি আর ধৈর্য ছাড়া। সুতরাং সেই প্রসঙ্গে না গেলেই ভালো। এনিওয়ে, তুমি যাকে আমার গার্লফ্রেন্ড ভেবে ভুল করছো সে কিন্তু আমার গার্লফ্রেন্ড নয়, সে আমার বন্ধু, খুব ভালো বন্ধু। বন্ধু? খানিকটা তাচ্ছিল্য মেহেরিনের গলায়। হ্যাঁ বন্ধু, সোহাগ যেমন তোমার বন্ধু তেমনি এনাও আমার বন্ধু। মোটেও তেমন নয়। আমার এবং সোহাগের বন্ধুত্ব তোমাদের চাইতে আলাদা। আমাদের বন্ধুত্বের মাঝে একটা লিমিট আছে, কিন্তু তোমাদের ব্যাপারটা পুরোপুরি লাগাম ছাড়া। তোমার এবং সোহাগের বন্ধুত্বের মাঝে লিমিট কেবল তোমার কারণে। তোমার দিক থেকে যদি সেরকম কোনো পজিটিভ সাইন থাকতো তাহলে তোমাদের বন্ধুত্বটাও আরো গভীরে যেতে পারতো। তুমি সোহাগকে সেরকম কোনো সুযোগ দাওনি, তাই তোমাদের বন্ধুত্বটা আর বেশি দূর আগায়নি। একটা ছেলে আর একটা মেয়ের মাঝে যখন বন্ধুত্ব তৈরি হয় তখন কমফোর্ট জোন তৈরির ব্যাপারটা একটা মেয়ের উপরেই নির্ভর করে। মেয়েটা ওই ছেলেটাকে তার কতটুকু কমফোর্ট জোনের ভেতরে ঢুকতে দেবে সেটা মেয়েটাকেই নির্ধারণ করে নিতে হয়। এক্ষেত্রে তোমার সঙ্গে এনার হয়তো কিছুটা তফাৎ আছে। ওর কমফোর্ট জোন তোমার চাইতে অনেক বেশি, ও একটু বেশি ফ্র্যাঙ্ক, কিন্তু তার মানে এই নয় যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে। এনা আমার বন্ধু, আমি ওকে বন্ধু হিসেবেই ভালোবাসি। অফিসে জয়েন করার কিছুদিনের মধ্যেই ইরফান সাহেবের সঙ্গে এনার সম্পর্কের কথা জেনে যায় সবাই। তার মা ইরফান সাহেবকে ধোঁকা দিয়ে অবৈধ সন্তান জন্ম দিয়েছে। এই খবর ফাঁস হওয়ার পর অফিসের কেউই খুব একটা ভালো চোখে দেখত না তাকে। বেচারি দারুণভাবে ভেঙে পড়েছিল। একমাত্র মাহমুদই সেই সময়টাতে আন্তরিকতার সহিত কোঅপারেট করে তার সঙ্গে। সেই থেকেই খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় দুজনের। যে কোনো সমস্যার কথা নির্দ্বিধায় মাহমুদকে খুলে বলতে পারে সে। অবশ্য মাহমুদের কিলার টাইপ অ্যাটিচিউড আর বন্ধুবৎসল ব্যক্তিত্বের কারণে যদিও মনে মনে সে মাহমুদকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মাহমুদের দিক থেকে সেরকম কোনো প্রকাশ না থাকায় বলে উঠতে পারেনি। কিন্তু মেহেরিনের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। সেও মাহমুদকে ভালোবাসে। এনার চোখেও সেই একই ভালোবাসা। নিজের অজান্তেই বুকের ভেতর অসহ্য রকমের জ্বালা পোড়া হয় মেহেরিনের। অথচ সে নিজেই চায় মাহমুদ নতুন করে শুরু করুক, সুখী হোক, সংসারী হোক, কিন্তু তবুও তার কষ্ট হয়। না পাওয়ার বেদনায় নীরবে ছটফট করে সে। মাহমুদের কথার জবাবে দীর্ঘশ্বাস গোপন করে গম্ভীর গলায় বলল, এসব আমাকে কেন বলছো? তোমার সঙ্গে এনার সম্পর্ক যাই হোক না কেন, আমার কাছে সেটা একেবারেই ম্যাটারই করে না। আই রিয়েলি ডোন্ট কেয়ার। কথা শেষ করে আর এক মুহূর্তও দাঁড়ালো না সে। সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দিল। মাহমুদ নীরব দর্শকের মতো তার চলে যাওয়ার পানে চেয়ে রইল কেবল। এত নিষ্ঠুর। হসপিটালের করিডোরে পাশাপাশি বসে আছে মাহমুদ এবং মেহেরিন। গতকাল রাতে হার্ট অ্যাটাক করেছেন ইরফান সাহেব। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এসেছে মাহমুদ। খবর পেয়ে মেহেরিনকে নিয়ে লাইলা সারাফাত নিয়ে ছুটে এসেছেন। সারা রাত অবচেতন অবস্থায় থাকার পর সকালের দিকে জ্ঞান ফেরে ইরফান সাহেবের। তাই মাহমুদ জোর করে লাইলা সারাফাতকে বাসায় পাঠিয়ে দিয়েছে। ডাক্তার কেবিন থেকে বেরিয়ে এসে জানালো ইরফান সাহেবের কন্ডিশন এখন আগের চাইতে অনেকটাই স্টেবল। তারা চাইলে দেখা করতে আসতে পারেন। মাহমুদ দেখা করে বেরিয়ে মেহেরিনকে ভেতরে যেতে ইশারা করলো। ধীর পায়ে ভেতরে ঢুকলো মেহেরিন। ইরফান সাহেব অসহায়ভাবে বিছানায় শুয়ে আছেন। বয়সের ভারে শরীর অনেকটাই জরাগ্রস্ত। অফিসের শক্ত রাশভারী বসের সঙ্গে হসপিটালের শায়িত এই মানুষটার অনেক বেশি তফাৎ। এই মানুষটা মেহেরিনের বাবা, যিনি অসহায় অবস্থায় তার মাকে ছেড়ে চলে গিয়েছিলেন। অথচ ভালোবেসে বিয়ে করেছিল তার মাকে, কিন্তু আগলে রাখতে পারেননি। দীর্ঘশ্বাস ছেড়ে ক্ষীণ গলায় ডাক দিল সে। অবাক হলেন ইরফান সাহেব। এই প্রথম মেহেরিন তাকে বাবা ডেকেছে। রুগ্ন মুখখানায় হাসি উঠল তার। স্নেহে চোখ ভিজে গেল। যথাসম্ভব মোলায়েম কণ্ঠে বললেন, এসো মা, আমাদের কাছে এসে বসো। ইরফান সাহেবের বেডের পাশে গিয়ে বসল মেহেরিন। অশ্রুসিক্ত নয়নে তার কপালে চুমু খেলেন ইরফান সাহেব, কিন্তু মেহেরিন বিব্রত হলো দেখে ছেড়ে দিলেন।
তারপর টুকটাক কথাবার্তা হলো দুজনের মধ্যে। মেহেরিন তাকে শরীরের যত্ন নিতে বলে বেরিয়ে যাওয়ার সময় ফের কাছে ডাকলেন ইরফান সাহেব। মেয়ের হাত ধরে অনুরোধের সুরে বললেন, একটা কথা জিজ্ঞেস করার ছিল তোমাকে, বলতে পারো অনুরোধ? মাহমুদ কি একটাবার ক্ষমা করে দেওয়া যায় না? ছেলেটা খুব কষ্ট পাচ্ছে। তুমি শুধু শুধু তাকে ভুল বলছো। সে তোমাকে ভালোবাসে। রাতুলের মৃত্যুর ওপর মাহমুদের কোনো হাত নেই। রাতুল তার নিজের দোষে মরেছে। তুমি প্রফেশনাল, তোমার তো এই কথাটা আরো ভালো করে বোঝা উচিত। আপনি অসুস্থ, এসব কথা এখন থাক। সম্পূর্ণ অনিচ্ছা প্রকাশ পেল মেহেরিনের চেহারায়। এই ব্যাপারে কথা বলতে একান্ত অনিচ্ছুক সে। ইরফান সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে মেয়ে হাত ছেড়ে দিলেন। তারপর ধীরে ধীরে পাশ ফিরে শুলেন। মেহেরিন বেরিয়ে গেল। বাইরে মাহমুদ বসে আছে। কাল সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি। ক্লান্তিতে শরীর নুইয়ে আসছে। সমস্ত শরীর ম্যাজম্যাজ করছে। মেহেরিনকে দেখে হাত দিয়ে ঘাড়ের কাছটা মালিশ করতে করতে জিজ্ঞেস করলো, তুমি কি লাঞ্চ পর্যন্ত থাকবে নাকি বাসায় যাবে? মেহেরিন জবাব দিল না। মূর্তির মতন চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে পানি টলমল করছে। চাপা কষ্টে বুক ফেটে যাচ্ছে, অথচ মুখ ফুটে একটা কথাও বলতে পারছে না। মাহমুদ তার চোখে পানি দেখে ব্যতিব্যস্ত হয়ে বলল, কি ব্যাপার, কাঁদছো কেন? দ্রুত চোখের পানি মুছে ফেলল মেহেরিন। মাহমুদ মনে মনে ধারণা করে নিল হয়তো ইরফান সাহেবের জন্য খারাপ লাগছে, তাই আর বেশি কিছু জিজ্ঞেস করলো না। খানিকটা কোমল গলায় জিজ্ঞেস করলো, থাকবে নাকি বাসায় যাবে? বাসায় যাব। ঠিক আছে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। বসা থেকে উঠে দাঁড়ালো মাহমুদ। লাগবে না, আমি একাই যেতে পারবো। কিন্তু গেল না মেহেরিন। মাহমুদকে টেনে বসিয়ে দিয়ে তার পাশে বসে পড়ল। তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ছলো ছলো চোখে বলল, আমার একটা কথা রাখবে? কিছুক্ষণের জন্য কোনো কথা বলতে পারল না মাহমুদ। আচ্ছন্নের মতো চেয়ে রইল মেহেরিনের মুখের দিকে। কত কথা জমে আছে দুজনের, কিছুই বলা হয়নি। ধীরে ধীরে মেহেরিনের ধরে রাখা হাতখানার দিকে চাইল সে। শক্ত করে তার হাত চেপে ধরে আছে মেহেরিন, দ্বিধা সংকোচহীন ভাবে। তাকে মন্ত্রমুগ্ধের মতন চেয়ে থাকতে দেখে নিরাপত্তা ভেঙে মেহেরিনই প্রথমে কথা বলল। রাখবে? হ্যাঁ, কি? অবচেতন ভাবেই প্রশ্ন করল মাহমুদ। বলছি, আমার একটা কথা রাখবে? সম্বিত ফিরে পেল মাহমুদ। মুচকি হেসে বলল, কি? বিয়ে করে নাও। নিমেষেই হাসি মিলিয়ে গেল মাহমুদের। এমনটা মোটেও আশা করেনি সে। হতাশভাবে মাথা নাড়ালো। মেহেরিনের হাতের মুঠো থেকে নিজের হাতখানা ছাড়িয়ে নিয়ে বলল, তুমি নিশ্চয়ই তোমার আমার বিয়ের কথা বলছো না? হ্যাঁ। বলতে পারল না মেহেরিন। নত মুখে বসে রইল। ঠোঁট কামড়ে যথাসম্ভব কান্না চাপার চেষ্টা করল। মাহমুদ গম্ভীর গলায় বলল, তাহলে সম্ভব না। কেন সম্ভব না? এনা খুব ভালো মেয়ে। তাছাড়া আমাদের ব্রেকআপ হয়ে গেছে, দুজনেরই মুভ অন করা উচিত। তো করছো না কেন? আমি কি করে? গলার স্বর আটকে এলো মেহেরিনের। ফ্যাল ফ্যাল করে মাহমুদের মুখের দিকে চেয়ে রইল সে। তার কিং কর্তব্য বিমূঢ় অবস্থা দেখে মাহমুদ হাসল। হাসি মুখেই বলল, কারণ এখনো আমাকে ভালোবাসো, তাই তো? চোখের পানি টুপটুপ করে হাতের উপর পড়ল। শত চেষ্টা করেও চোখের পানি ঠেকিয়ে রাখতে পারল না মেহেরিন। দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আমি বাসায় যাচ্ছি। মাহমুদ জবাব না দিয়ে আপন মনে হাসল কেবল। তাড়াহুড়ো করে হসপিটাল থেকে বেরিয়ে গেল মেহেরিন। দুপুরের দিকে ইরফান সাহেবকে দেখতে হাসপাতালে এলো সোহাগ। মাহমুদের গম্ভীর মুখ দেখে বারবার জিজ্ঞেস করলো কি হয়েছে। জবাবে মাহমুদ দীর্ঘশ্বাস ছেড়ে করুণ মুখে বলল, মেহেরিন আমাকে বিয়ে করতে বলছে। চোখের মনি চিকচিক করে উঠল সোহাগের। হাসি হাসি মুখ করে বলল, এটা তো খুশির খবর। আপনি মুড অফ করে আছেন কেন? তোমার কি মনে হয় সোহাগ মেহেরিন আমাদের বিয়ের কথা বলেছে? তবে ও এনার সঙ্গে আমার বিয়ের কথা বলছে? চোখ বড় বড় করে ফেলল সোহাগ। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কিন্তু কেন? জানি না, আমার ধারণা ও কোনো কিছু নিয়ে খুব বেশি ডিপ্রেশনে আছে। হতে পারে। দুজনের কথোপকথন আর বেশি দূর এগোলো না।
মেহেরিনের হঠাৎ এমন অনুরোধের কারণ দুজনের কাছেই রহস্যজনক। দুজনেই ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সমাধানের কথা ভাবল। সেদিন রাতে মেহেরিনের সঙ্গেও দেখা হলো সোহাগের। ইরফান সাহেবের জন্য খাবার পাঠিয়েছেন লাইলা শারাফাত। খাবার নিয়ে হসপিটালে এসেছে মেহেরিন। মাহমুদও এসেছে। কেউ কারোর সঙ্গে কথা বলল না। মাহমুদের মুখের দিকে তাকিয়ে মায়া হলো সোহাগের। মেহেরিনের সঙ্গে একা কথা বলার সুযোগ খুঁজল সে। অবশেষে মেহেরিন বাসায় ফেরার জন্য কেবিন থেকে বেরোতেই তার পিছু নিল। মেহেরিন তাকে দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার সোহান, কিছু বলবে? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? চলো নিচে চলো, বলছি। হসপিটাল থেকে বেরিয়ে গেটের সামনে দাঁড়ালো দুজনে। মেহেরিন যদিও কিছুটা অবাক, তবে সোহাগ সময় নিল না। কোনো রকম ভনিতা না করেই জিজ্ঞেস করলো, তোমার সঙ্গে কি মাহমুদ ভাইয়ের আবার ঝগড়া হয়েছে? অবাক হলো মেহেরিন। মাহমুদের সঙ্গে তার রিলেশনের কথা কখনো সোহাগকে জানায়নি সে। তাহলে সোহাগের হঠাৎ এমন প্রশ্ন করার মানে কি? নাকি নর্মালিই জিজ্ঞেস করছে সে? অফিসের সবাই জানে মাহমুদের সঙ্গে মেহেরিনের বনিবনা নেই। তাকে চুপ করে থাকতে দেখে সোহাগ নিচে থেকেই বলল, তোমার কথা মাহমুদ ভাই আমাকে বলেছে। এবার আগের চাইতে দ্বিগুণ বেশি অবাক হলো মেহেরিন। মাহমুদ বলেছে? কেন বলেছে? হঠাৎ কৌতূহল চেপে রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না, আজকে তার সঙ্গে আমার কোনো ঝগড়া হয়নি। তাহলে কেন তুমি এনাকে বিয়ের করার কথা বলেছ? তোমার কি মনে হয় না ব্যাপারটা লঘু পাপে গুরুদণ্ডের মতন হয়ে যাচ্ছে? তুমিও জানো রাতুলের মৃত্যু তার নিজের দোষে হয়েছে। এক্ষেত্রে মাহমুদ ভাইয়ের কিছু করার ছিল না। তাহলে কেন তুমি মাহমুদ ভাইয়ের কাছে ফিরে যাচ্ছ না? কেন তাকে কষ্ট দিচ্ছ? আমি জানি তুমি নিজেও কষ্ট পাচ্ছ, তবে কি লাভ ওনাকে এমন শাস্তি দিয়ে? আমি তাকে শাস্তি দিচ্ছি না সোহাগ, আমি তাকে মুক্তি দিচ্ছি। মানে কি? আই ক্যান্ট বি আ মাদার। টুপ করে দুফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল মেহেরিনের চোখ থেকে। এই দুফোঁটা অশ্রুর ভার যে কতটা দুর্বিষহ তা কেবল একটা মেয়েই বুঝতে পারবে। অথচ কি শান্তভাবেই না দাঁড়িয়ে আছে মেহেরিন। প্রবল ধাক্কা খেল সোহাগ। এটা কি করে সম্ভব? ভুল শুনেছে সে। মেহেরিন কি করে? মস্তিষ্ক গুলিয়ে এলো তার। মেহেরিন চোখ মুছে পূর্বের ন্যায় শান্ত গলায় বলল, আশা করি তুমি তোমার বন্ধুত্বের মর্যাদা রাখবে, মাহমুদকে এসব কথা জানাবে না। সোহাগ তখনও নিশ্চুপ। আকস্মিক শকটা কাটিয়ে উঠতে পারেনি। এত বড় কথা মেহেরিনের মতো ইমোশনাল মেয়ে কি করে চেপে রেখেছে এতদিন? হাউ ইজ দিস পসিবল? নরম কোমল কণ্ঠে বলল, মাহমুদ ভাই তোমাকে ভালোবাসে। মেহেরিন ম্লান হাসল, বলল, তাই বলে আমি তো আর তাকে সারা জীবন দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারি না। একটা বাচ্চার জন্য আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি জানি সন্তানদের আকুতি ঠিক কতটা গভীর হতে পারে। আমার বাবাকে দিয়েই বুঝেছি। আমি চাই না মাহমুদের জীবনে সেরকম কোনো আফসোস থাকুক। আমি চাই ও সবকিছু দিয়ে সারা জীবন পরিপূর্ণ থাকুক। আমার ভাগের সুখটুকু সৃষ্টিকর্তা ওকে দিক। মন্ত্রমুগ্ধের মতন মেহেরিনের মুখের দিকে চেয়ে রইল সোহাগ। বদরাগী, মাথামোটা, গম্ভীর স্বভাবের এই মেয়েটা ঠিক কতটা গভীরভাবে একটা মানুষকে ভালোবাসতে পারে সেটা নিজের চোখে না দেখলে সে বিশ্বাসই করত না। কোনো প্রতি উত্তর করতে পারল না সোহাগ। তার কষ্ট হচ্ছে, অনেক বেশি কষ্ট হচ্ছে। এত গভীর ভালোবাসা, তবুও কেন এত বিরহ? কেন? আশ্চর্য নিষ্ঠুর পরিহাস। সেদিন রাতে হাঁটতে হাঁটতে প্রায় বাসা পর্যন্ত মেহেরিনকে এগিয়ে দিল সোহাগ। যাত্রা পথে সে জানতে পারল খুব শীঘ্রই চাকরি ছেড়ে দিয়ে দেশের বাইরে সেটেল হওয়ার প্ল্যান করছে মেহেরিন। তার এই সিদ্ধান্তের সাথে কোনোভাবেই একমত হতে পারল না সোহাগ। আপত্তি জানিয়ে বলল, আমার মনে হয় মাহমুদ ভাইকে সবটা খুলে বলা উচিত। মেহেরিন নিজের সিদ্ধান্তে অটল থেকে বলল, আই ডোন্ট থিঙ্ক সো। সোহাগ হাল ছাড়ল না। মেহেরিনকে পুনরায় বোঝানোর চেষ্টা করল সে। শান্ত কোমল কণ্ঠে বলল, দেখো মেহেরিন, অ্যাজ আ ফ্রেন্ড আমি সবসময় তোমার একজন ওয়েল উইশার। আমি চাই তুমি ভালো থাকো। সেই জন্যই বলছি, তুমি প্লিজ একটাবার কথাগুলো মাহমুদ ভাইয়ের সাথে আলোচনা করে দেখো। তারপর দুজনে মিউচুয়াল একটা ডিসিশন দাও। ওনাকে অন্ধকারে রেখে এভাবে একা একা ডিসিশন নেওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না। মেহেরিন হাসল। সোহাগের কথার সার মর্ম করলে ইনডাইরেক্টলি তাকে মাহমুদের কাছে ফিরে যাওয়ার কথা বলছে সে।
যেটা মেহেরিনের পক্ষে কখনোই সম্ভব নয়। অন্যদিকে মুখ ফিরিয়ে মলিন কণ্ঠে বলল, একটা মানুষ ছোটবেলা থেকে কখনো তার বাবা মাকে কাছে পায়নি। মা বাবার আদর কি জিনিস অনুভব করার সৌভাগ্য তার হয়নি। চাচার কাছে মানুষ হয়েছে। এসব কিছুর পরেও তার জীবনে একটা সন্তান থাকবে না, এটা তো তার প্রতি অবিচার হয়ে যাবে সোহাগ। কিছুক্ষণের জন্য বাক শূন্য হয়ে গেল সোহাগ। মেহেরিনের জটিল চিন্তা ভাবনাগুলো তার মস্তিষ্ক যন্ত্রণা ধরিয়ে দিচ্ছে। অসহ্য লাগছে। মানুষের জীবনে কেন এত জটিলতা? আরেকটু সহজ হলে কি এমন ক্ষতি হতো? গম্ভীর গলায় বলল, এ তো তোমার পারসেপশন। হতে পারে ওপর দিকের মানুষের কাছে তুমিই সব। মেহেরিন ফুপিয়ে উঠল। দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল সে। নিজের অক্ষমতা প্রতিটা মুহূর্তে তাকে মৃত্যু যন্ত্রণার চাইতে বেশি কষ্ট দিচ্ছে। তার সেই যন্ত্রণার ছিটে ফোটাও আন্দাজ করতে পারছে না সোহাগ। সবাই কেবল তার বাইরের কঠোর রূপটাই দেখছে। ভেতরে কি চলছে তা কেবল সেই জানে। সোহাগ তার কান্নারত মুখপানে চেয়ে বলল, মামুন ভাই তোমাকে ভীষণ ভালোবাসে মেহেরিন। মানুষের সব সময় সবার অগোচরে সেফ গার্ড হয়ে তোমাকে রক্ষা করেছে। নিজের সেফটি বাদ দিয়ে সবার আগে তোমার কথা ভেবেছে। তাহলে সেই মানুষটার জীবনে তুমি থাকবে না, এর চেয়ে বড় অপ্রাপ্তি তার জন্য আর কি হতে পারে? তুমি প্লিজ আরেকবার ভেবে দেখো। কান্না থামিয়ে আত্মসংবরণ করে নিল মেহেরিন। চোখ মুছে বলল, অপ্রাপ্তি আর আফসোস দুটো আলাদা জিনিস। সব মানুষের জীবনেই কিছু না কিছু অপ্রাপ্তি থাকে। আমার জীবনেও আছে, তোমার জীবনেও আছে। তেমনি মাহমুদের জীবনেও না হয় কিছু রইল। এতে ক্ষতি কিছু নেই, কিন্তু আফসোস বড় বেদনাদায়ক। একটা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। আমি চাই না মাহমুদের জীবনে কোনো আফসোস থাকুক। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল সোহাগ। হাল ছেড়ে দিল। মেহেরিনকে বোঝানো অসম্ভব। নিজের সিদ্ধান্ত থেকে এক পাও নড়বে না সে। মৌন মুখে তাকে বিদায় জানিয়ে বাসার দিকে পা বাড়ালো সে। পরের দিন সকালের ঘটনা। ইরফান সাহেবের বেডের পাশে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন মেহেরিন। কেবল সে নয়, মাহমুদ, এনা, সোহাগ, এরা সবাই আছে। ডিফেন্স মিনিস্ট্রি থেকে প্রতিরক্ষা মন্ত্রী এবং তার ছেলে এসেছেন ইরফান সাহেবের সঙ্গে দেখা করতে। এই মুহূর্তে ছেলেটির নজর মেহেরিনের দিকে। আসার পর থেকেই খুঁটিয়ে খুঁটিয়ে মেহেরিনকেই দেখছে সে। মেহেরিনের পরনে নীল রঙের ফুল স্লিভ গেঞ্জি আর কালো জিন্স। মাথার চুলগুলো বেনি বাঁধা। ধীরে স্থির চাহনি আর গম্ভীর মুখভঙ্গি, সব মিলিয়ে মুগ্ধ পরিদর্শনকারী যুবকটি। ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করল মেহেরিন। যুবকটি মন্ত্রীর ছেলে না হয়ে অন্য কেউ হলে ইতিমধ্যেই এক চোট হয়ে যেত তার সঙ্গে, কিন্তু এই মুহূর্তে একান্ত অনিচ্ছা সত্ত্বেও সহ্য করে নিতে হচ্ছে তাকে। না করে উপায়ও নেই। মন্ত্রীর ছেলে বলে কথা। এদিকে যাওয়ার আগে যুবকটি হঠাৎ করেই মেহেরিনকে পার্সোনালি কফি খাওয়ার প্রস্তাব দিয়ে বসল। মন্ত্রী মহোদয়ের জরুরি মিটিং থাকায় উনি আগে ভাগেই বেরিয়ে গেছেন। যুবকটির নাম মিনহাজ বিন শায়েদ। মন্ত্রীর ছেলের পরিচয় ছাড়াও তার আরও একটি পরিচয় আছে। পেশায় তিনি একজন অ্যাডভোকেট। সদ্য আইন পাশ করে বেরিয়েছেন। অল্প কিছুদিন হলো রাজনীতিতে যোগদান করেছেন। 28 বছর বয়সী অবিবাহিত যুবক। ভেতরে ভেতরে রাগ হলেও প্রফেশনালি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে চাইল মেহেরিন। বিনয়ী কণ্ঠে বলল, সরি স্যার, আই ক্যান্ট, দিস ইজ নট ফেয়ার। সরাসরি প্রত্যাখ্যানে খানিকটা বিব্রত হলো শায়েদ। আফটার অল হি ইজ গুড লুকিং হ্যান্ডসাম ইয়াং ম্যান। কারো মুখ থেকে না শুনতে অভ্যস্ত নয় সে। কিন্তু মেহেরিনের পরের কথাগুলো শুনে মুখের হাসি পুনরায় উদয় হলো। মেহেরিন হালকা হেসে বলল, কিছু মনে করবেন না স্যার। আসলে হসপিটালে অনেক ধরনের মানুষ আসা যাওয়া করে। এখানে বেশিক্ষণ থাকা আপনার জন্য নিরাপদ নয়। তাছাড়া একজন এজেন্ট হিসেবে সবার আগে আপনার সিকিউরিটি এনশিওর করা আমার দায়িত্ব। প্রশংসার দৃষ্টিতে সামনে দাঁড়ানো সুন্দরী, কনফিডেন্ট, দায়িত্বশীল মেয়েটির দিকে চাইল শায়েদ। মুচকি হেসে বলল, ডোন্ট ওয়ারি মিস মেহেরিন, ইউ হ্যাভ পার্সোনাল সিকিউরিটি ফোর্স। ওরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। মনে মনে বেশ বিরক্ত হলো মেহেরিন। এ কোন মুসিবতে পড়ছে সে? এই মুহূর্তে প্রস্তাব নাকচ করার মতন অন্য কোনো উপায় মাথায়ও আসছে না। মৌন মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল। তাকে চুপ থাকতে দেখে শায়েদ পূর্বের কথার রেশ টেনে বলল, আশা করি এবার আর আমার সঙ্গে যেতে আপনার কোনো আপত্তি নেই। ঠিক আছে, চলুন।
বাধ্য হয়ে রাজি হতে হলো মেহেরিনকে। অসম্ভব বিরক্ত লাগছে তার। গায়ে পড়া লোক সোহাগ, মাহমুদ, এনা তিনজনেই আর চোখে ব্যাপারটা লক্ষ্য করেছে, কিন্তু তিনজনেই চুপ। ইরফান সাহেব একটু আগে নিজে সাইদের সঙ্গে মেহেরিনের পরিচয় করিয়ে দিয়েছেন। এনএসআই প্রধানের মেয়ের সঙ্গে মন্ত্রীর ছেলের কথোপকথন, অন্য কারো হস্তক্ষেপ করার অবকাশ নেই। কিন্তু মাহমুদের ব্যাপারটা একদম ভালো লাগছে না। সাইদকে খুব একটা সুবিধের লাগছে না তার। অভিজাত চেহারার মাঝেও কোথায় যেন একটা অসৎ ভাব। আর চোখে মেহেরিনের দিকে চাইল সে। মুখ দেখেই বোঝা যাচ্ছে মেহেরিন বেশ বিরক্ত। নিজের অজান্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল মাহমুদের। নিশ্চিন্ত মনে ব্যাপারটা পুরোপুরি মেহেরিনের ওপর ছেড়ে দিল সে। 2-3 দিন পরের ঘটনা। নিজের ডেস্কে বসে কাজ করছিল মাহমুদ। আগামী মাসে তাদের নতুন করে একটা মিশন আছে, সেটার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করতে হচ্ছে তাকে। কাজের মাঝখানে সোহাগ হঠাৎ ছুটে এসে জানালো সাইদ মিসিং। তার কল লিস্টে সর্বশেষ নাম্বার মেহেরিনের। আজকে সকালে অফিস থেকে মেহেরিনকে পিক করে নেয় সে। তারপর থেকেই মিসিং। মাহমুদ হাঁ করে কিছুক্ষণ সোহাগের মুখের দিকে চেয়ে রইল। মেহেরিনকে পিক করে নিয়েছিল মানে? 2 দিন নিশ্চয়ই মেহেরিনের সঙ্গে এতটা ঘনিষ্ঠ হয়ে যায়নি যে অফিস থেকে তাকে পিক করে নেবে। তাহলে ঘটনাটা কি? মেজাজ খারাপ হয়ে গেল তার। হতবিহ্বল ভাব কাটিয়ে দ্রুত প্রশ্ন করল সে। ফোন ট্র্যাক করা গেছে? জি, একটা রেস্টুরেন্টের লোকেশন। পুলিশ সেখানে গিয়েছে, কিন্তু সায়েদকে পাওয়া যায়নি। মাহমুদ আতঙ্কিত মুখে ফের প্রশ্ন করল। মেহেরিন? মেহেরিন কোথায়? আকস্মিক চেহারার রং পরিবর্তন হয়ে গেল সোহাগেরও। টিভি নিউজে কেবল সাইদের মিসিং হওয়ার খবরই প্রকাশ হচ্ছে, কিন্তু মেহেরিনের কথা কেউ বলছে না। এই কথাটা সোহাগের মাথায়ও আসেনি। মলিন মুখে কিছু বলতে যাচ্ছিল মাহমুদ, তার উত্তর বুঝতে পেরে বলল, জলদি মেহেরিনের ফোনের লোকেশন ট্র্যাক করার ব্যবস্থা করো, কুইক। তার কথা মতো কাজ শুরু করে দিল সোহাগ। মাহমুদ হাতের কাগজপত্র রেখে দ্রুত কন্ট্রোল রুমের দিকে ছুটল। অল্প কিছুক্ষণের মধ্যেই লোকেশন ট্র্যাক করা হলে অবাক হয়ে একে অপরের দিকে চাইল মাহমুদ এবং সোহাগ। মেহেরিনের বাসার লোকেশন শো করছে, তার মানে মেহেরিন বাসায়। একসঙ্গে অফিস থেকে বেরোলো দুজনে। বাসার বাইরে দাঁড়িয়ে লাগাতার বেল টিপছে মাহমুদ। সোহাগও শঙ্কিত মুখে তার পাশে দাঁড়িয়ে আছে। মিনিট 2 বাদে হেলে তুলে দরজা খুলল মেহেরিন। বাইরে সোহাগ এবং মাহমুদ দুজনকে দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার তোমরা? স্বস্তির নিঃশ্বাস ফেলল মাহমুদ। গম্ভীর গলায় বলল, এতক্ষণ লাগলো যে? ঘুমিয়েছিলাম। সোহাগ এবং মাহমুদ ফের আরেকবার একে অপরের দিকে চাইল। দুজনেই কনফিউজড। মেহেরিনকে কি সাইদের মিসিং হওয়ার খবরটা পায়নি? এই অবস্থায় সে ঘুমাচ্ছে কি করে? জলদি চেঞ্জ করে এসো, আমাদের হাতে বেশি সময় নেই। মানে সিরিয়াস কিছু? মিস্টার সাইদ মিসিং? হোয়াট? আমার সঙ্গে তো সকালেই দেখা হলো। দুজনে কি একসঙ্গে বেরিয়েছিলে রেস্টুরেন্ট থেকে? না, আসলে একটু ঝামেলা হয়েছিল, তাই আমি আগেই বেরিয়ে গেছিলাম। খানিকটা অস্বস্তি বোধ করলো মেহেরিন। শায়েদ আজকে রেস্টুরেন্টে খুবই জঘন্য 2টো প্রস্তাব দিয়েছে তাকে। প্রথমে প্রেম, তারপর একেবারে সরাসরি রুম ডেট। লজ্জায় মাহমুদের সামনে কথাগুলো বলতে পারল না সে, কিন্তু মাহমুদ ছাড়ল না। কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, ঝামেলা? ভদ্রলোক আমাকে প্রপোজ করেছিলেন। উই হ্যাড এ এগ্রিমেন্ট। হি ইউজড সাম ভার্গার ওয়ার্ড, দেন আই স্পেন্ট হিম। বিব্রত মুখে জবাব দিল মেহেরিন। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল মাহমুদ। সে ধারণাই করতে পারেনি এত অল্প সময়ে শায়েদ এত দূর এগোবে। সোহাগ তাতে দাঁত চেপে বলল, ভদ্রলোক? একটা মেয়ের পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করা একটা অসভ্য বদমাশকে তুমি ভদ্রলোক কেন বলছো মেহেরিন? আমি তো প্রথম দিনই বুঝেছিলাম বেটার চরিত্রের দোষ আছে। জবাবে মেহেরিন কিছু বলতে যাচ্ছিল, মাহমুদ তাকে থামিয়ে দিয়ে বলল, এটা আর্গুমেন্টের সময় নয়, তাড়াতাড়ি রেডি হয়ে এসো প্লিজ। আমাদের খুব দ্রুত সাইদ সাহেবকে খুঁজে বের করতে হবে। তার কথা মতো চুপচাপ চেঞ্জ করতে চলে গেল মেহেরিন। সোহাগ বিরক্ত মুখে বলল, আমরা কেন শয়তানটাকে খুঁজতে যাচ্ছি মাহমুদ ভাই? এরকম শয়তান 2-1টা মিসিং হলে দেশ বেঁচে যাবে। এদের জন্যই তো দেশের এত অধপতন। আমি তো খুশিই হব না পাওয়া গেলে।
বোকার মতন কথা বলো না তো সোহাগ। ওর কিছু হলে মেহেরিন ফেঁসে যাবে, তাই যেভাবেই হোক ওকে আগে খুঁজে বের করতে হবে। আচমকাই চুপসে গেল সোহাগ। মাহমুদ ঠিকই বলেছে, শাহেদের কিছু হলে সত্যি সত্যি ফেঁসে যাবে মেহেরিন। কল লিস্টে সবার শেষে মেহেরিনের নাম্বার, তার উপর সর্বশেষে মেহেরিনের সঙ্গেই দেখা গেছে তাকে। তাই যেভাবেই হোক শাহেদকে খুঁজে বের করতে হবে। মেহেরিন রেডি হয়ে একসঙ্গে বেরোলো তিনজনের চেহারাতেই দুশ্চিন্তার ছাপ। কি হবে শাহেদকে খুঁজে না পাওয়া গেলে? শাহেদের ব্যাপারটা মাথায় ঢুকছে না মেহেরিনের। একটা মানুষ হুট করে কিভাবে গায়েব হয়ে গেল? মেহেরিন যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়েছিল তখনও শাহেদের সঙ্গে তার পার্সোনাল বডিগার্ডরা ছিল। এর মাঝখানে সে উধাও হলো কি করে? চিন্তিত মুখে মাহমুদের পেছন পেছন এগিয়ে চলল সে। এই মুহূর্তে ইরফান সাহেবের সঙ্গে দেখা করার জন্য হসপিটালে যাচ্ছে তারা। সেখান থেকে বুদ্ধি পরামর্শ করে সেই অনুযায়ী মিশন শুরু করবে। ধ্যান ভাঙল মাহমুদের ডাকে। গাড়িতে ওঠার সময় মাহমুদ ফিসফিস করে বলল, সত্যি করে বলো তো, শুট করে দাওনি তো আবার? ধারালো দৃষ্টিতে তার দিকে চাইল মেহেরিন। তার শক্ত চেহারা দেখে সঙ্গে সঙ্গেই আত্মসমর্পণের ভঙ্গিতে হাত উপরে তুলে ফেলল মাহমুদ। হেসে উঠে বলল, ঠিক আছে, সরি, বাট আই এম স্টিল কনফিউজড। মেহেরিন বিরক্ত হয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। সোহাগকে দ্রুত গাড়ি স্টার্ট দিতে বলে চুপচাপ পেছনের সিটে গিয়ে বসল। মাহমুদ আর বেশি খাটালো না, সোহাগের সঙ্গে বসে টুকটাক আলোচনা শুরু করে দিল। হসপিটালে পৌঁছানোর আগেই হঠাৎ তার কাছে খবর এলো মেহেরিনের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। বেশ কিছুক্ষণের জন্য তবদা খেয়ে গেল মাহমুদ। মন্ত্রীর ছেলে না হলে শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে এত দ্রুত লিগ্যাল অ্যাকশন নেওয়া সম্ভবই ছিল না। মেজাজ খারাপ হয়ে গেল। কপালের রগ চেপে নিজেকে শান্ত করল সে। পেছন ফিরে মেহেরিনের দিকে এক ঝলক চাইল। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। চুপি চুপি সোহাগের সাথে বিষয়টা আলোচনা করল। সোহাগ বোকার মতো কিছুক্ষণ চেয়ে থেকে বলল, এখন তাহলে কি হবে স্যার? দেরি করল না মাহমুদ, দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিল। শান্ত কণ্ঠে দিয়ে বলল, গাড়ি ঘোরাও, আমার বাসার দিকে চলো। রাত ৯টা। মাহমুদের বেডরুমে রাগত মুখে বসে আছে মেহেরিন। দুপুর থেকে তাকে এখানে বন্দি করে রেখেছে মাহমুদ। বাইরে যাওয়ার সময় তালা বন্ধ করে গেছে। সারা দিন রুমের ভিতর একা বসেছিল বেচারি। মাহমুদ একটু আগে বাসায় ফিরেছে। ক্লান্ত চেহারা নিয়ে তার দিকে চেয়ে মিষ্টি করে হাসল। রাগে মুখ ফিরিয়ে নিল মেহেরিন। তেতে উঠে বলল, আমাকে এভাবে লুকিয়ে রাখার মানে কি? আমি কি ক্রিমিনাল? ইচ্ছে করে যে রাখিনি সেটা তুমি ভালো করেই জানো। তোমার নামে ওয়ারেন্ট জারি হয়েছে। তো ওয়ারেন্ট জারি হলেই কি প্রমাণ হয়ে যায় আমি ক্রিমিনাল? না, প্রমাণ হয় না, কিন্তু ওয়ারেন্ট জারি হয়েছে মানে প্রমাণ হওয়ার আগ পর্যন্ত পুলিশ কাস্টডিতে থাকতে হবে তোমাকে। কি চাও তুমি? থাকবে পুলিশ কাস্টডিতে? যাবে শ্বশুরবাড়ি? মেহেরিন জবাব না দিয়ে তীক্ষ্ণ চোখে চেয়ে রইল। মাহমুদ না থেমেই বলল, এমনিতে অবশ্য তোমার যা স্বভাব, বিয়ের সাথে আদৌ হবে কিনা সন্দেহ আছে। বিয়ে ছাড়া শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য এর চেয়ে ভালো উপায় আর হতেই পারে না। দেখো, সকাল থেকে আমার মেজাজ কিন্তু প্রচুর খারাপ হয়ে আছে। তার মধ্যে তোমার এসব বাজে কথা একদম ভালো লাগছে না। না চাইলেও শুনতে হবে। কে বলেছিল সাইদের সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে? খানিকটা শাসনের সুর মাহমুদের কণ্ঠে। আমি ইচ্ছে করে যাইনি। সে আমাকে বারবার অনুরোধ করছিল আমার সঙ্গে নাকি তার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আমি যেন শেষবারের মতো একটি বার তার সঙ্গে দেখা করি। সে বললেই তোমাকে যেতে হবে? আমি অনেকবার না করেছিলাম, কিছুতেই মানছিল না। তাই ভাবলাম দেখা করে এলে হয়তো ঝামেলাটা মিটে যাবে। কথাগুলো বলার সময় বিরক্তিতে মুখ বিকৃত করে ফেলল মেহেরিন। কাঠ গলায় প্রশ্ন করল, কতদিন এভাবে লুকিয়ে থাকতে হবে তাকে? জবাবে মাহমুদ হেসে উঠে বলল, যতদিন না তোমার ভদ্রলোককে আমরা খুঁজে পাচ্ছি। ফের রাগে কটমট করে উঠল মেহেরিন। মাহমুদের এই ধরনের ঠাট্টা তার একদমই পছন্দ নয়। আগে ছিল সোহাগ, এখন আবার শাহেদ। অসহ্যকর। বিরক্ত হয়ে বারান্দার দিকে চলে গেল। মাহমুদ মুখ টিপে হাসল। শাহেদকে খুঁজে বের করার পরই বাসায় ফিরেছে সে। শয়তানটা ঢাকার বাইরে তাদের নিজস্ব গেস্ট হাউসে লুকিয়েছিল। সকালে মেহেরিনের হাতে চড় খেয়ে
প্রেস্টিজে লেগেছিল বদমাইশটার, তাই মেহেরিনকে ফাঁসানোর জন্য ইচ্ছে করে নিখোঁজ হওয়ার মিথ্যে নাটক করেছে। সরাসরি কিছু করার সাহস হয়নি, কারণ তার বাবা মন্ত্রী হলেও ইরফান সাহেবের ক্ষমতাও কিছু কম নয়। মেহেরিনকে সরাসরি কিছু করতে চাওয়া মানে ইরফান সাহেবের রোষের মুখে পড়া। পেশাগত কারণে খুব স্বাভাবিকভাবেই উপর স্তরে অনেক চেনা জানা আছে ইরফান সাহেবের, তাই অন্য পন্থা অবলম্বন করেছিল, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। এনএসআই এজেন্টদের হাতে ধরা পড়তে হলো। মাত্র ঘন্টা দুয়েকের মধ্যে গেস্ট হাউস থেকে তাকে খুঁজে বের করে ফেলেছে মাহমুদরা। এদিকে সব শুনে ইরফান সাহেবও বেশ চটে গেছেন। মানহানির মামলা করবেন বলে অলরেডি শাহিদের বাবার কাছে হুমকিও দিয়ে দিয়েছেন। বাকি সব দায়িত্ব সোহাগের ওপরে দিয়ে মাহমুদ বাসায় ফিরে এসেছে। মেহেরিন বারান্দা থেকে ফিরে এলো, পুনরায় খাটের ওপর বসে কৌতূহলী গলায় প্রশ্ন করল, তোমার কি মনে হয় শাহেদ সত্যি সত্যি নিখোঁজ, নাকি এর ভেতরে অন্য কোনো রহস্য আছে? আমাকে ফাঁসানোর জন্য এসব করছে না তো? তার চিন্তিত মুখপানে চেয়ে আপন মনেই হেসে ফেলল মাহমুদ। মন্ত্রীর ছেলে পর্যন্ত ডাকুরানির চরের হাত থেকে বাঁচতে পারেনি। এক চরেই বেচারা নাচেহাল। ডান হাতে মাথার চুল ঝাঁকাতে ঝাঁকাতে বলল, হতে পারে, বাট নট শিওর। আমার ফোন? হাত বাড়িয়ে দিল মেহেরিন। আগে তো বলেছি, যতদিন না তোমার ওই মিস্টার ভদ্রলোককে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন ফোন আমার কাছে থাকবে। দুপুরে মেহেরিনের ওয়ারেন্ট জারি হওয়ার খবর পাওয়ার পরপরই সিম খুলে তার ফোনটা নিজের কাছে রেখে দিয়েছিল মাহমুদ। সিম খুলে রাখার কারণ হচ্ছে কোনোভাবেই যেন লোকেশন ট্র্যাক করা না যায়। তার জবাব শুনে বিরক্ত হওয়ার পরিবর্তে উল্টে রহস্যজনক হাসল মেহেরিন। তাকে অবাক করে দিয়ে ব্যাগ থেকে আর একটা ফোন বের করে লাইলা শারাফতের নাম্বারে ডায়াল করলো। রিসিভ হলো না দেখে বন্ধ করে আবার ব্যাগে রেখে দিল। মাহমুদকে শঙ্কিত মুখে চেয়ে থাকতে দেখে আশ্বস্ত করে বলল, এই নাম্বার মা ছাড়া আর কাউকে দেইনি। গুড। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মাহমুদ। উঠে ফ্রেশ হতে চলে গেল। মেহেরিন বসে বসে ভাবতে শুরু করলো কি করলে শাহিদের আসল সত্যটা সে জানতে পারবে। তার দৃঢ় বিশ্বাস তাকে ফাঁসানোর জন্যই শাহিদ নিখোঁজ হওয়ার নাটক করছে। মিনিট 10 বাদে ওয়াশরুম থেকে বের হলো মাহমুদ। মেহেরিন খাটের ওপর বসে কফি খাচ্ছে। পাশে গিয়ে বসলো সে। মিষ্টি হেসে বলল, আমার জন্য বানাওনি? না। হাত দিয়ে চুলের পানি ছাড়তে ছাড়তে আবারও হাসল মাহমুদ। মেহেরিনের হাত থেকে মগটা নিয়ে তাতে চুমুক দিয়ে বলল, এক মগে চলবে। ইটস লাইক কিসিং ইয়োর লিপস। নাও ধরো। নিল না মেহেরিন। বিরক্ত মুখে ফিরিয়ে দিয়ে বলল, তুমিই খাও। উঠেই চলে যাচ্ছিল সে। মাহমুদ টেনে বসিয়ে দিয়ে বলল, আরে বসো বসো, মজা করছিলাম। তোমাকে আমি খেয়ে ফেলবো না? আমার অস্বস্তি লাগছে। জোরপূর্বক হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো মেহেরিন। মাহমুদ ছাড়ল না। আচ্ছন্ন গলায় প্রশ্ন করল, কেন? মেহেরিন জবাব দিল না, ইতস্তত করল। বাস্তবিক অস্বস্তি লাগছে তার। মাহমুদ ধরে রাখা হাতখানায় আলতো চাপ দিয়ে মুচকি হেসে বলল, ডোন্ট ওয়ারি, আমিও ভদ্রলোক। সায়েদ সাহেবের মতো না হলেও ওনার চাইতে কিন্তু কম নই। নিমেষেই মুখ কালো হয়ে গেল মেহেরিনের। রাগে ধমকে উঠে বলল, ছাড়ো আমার হাত, ছাড়ো বলছি। কাজ আছে আমার। কি কাজ? আছে অনেক কাজ, তুমি ছাড়ো। ঠিক আছে যাও, ছেড়ে দিলাম। ছেড়ে দিল মাহমুদ। কফির মগটা খাটের পাশে টেবিলে রাখলো। মেহেরিন বেরিয়ে যেতে উদ্যত হলো, কিন্তু মাহমুদের কথা শুনে পুনরায় থামতে হলো। মাহমুদ ঘাড় চুলকাতে চুলকাতে খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, তুমি কি ইদানিং এর ভেতরে খুব সিরিয়াসভাবে অসুস্থ ছিলে? মানে হসপিটালে ভর্তি হতে হয়েছিল এমন? না, কেন বলো তো? না মানে তোমার ফোনে একটা ছবি দেখেছিলাম, হসপিটালে ড্রেস পরা। মনে হলো অপারেশন থিয়েটারে ছিলে তুমি, তাই। তুমি আমার ফোন চেক করেছো? চেক করব কেন, এমনি দেখেছি। বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল মেহেরিন। রাগে মুখ লাল করে বলল, লজ্জা শরমের সাথে সাথে কি ভদ্রতাও গুলিয়ে খেয়ে ফেলেছো? জানো না কারোর পারমিশন ছাড়া তার পার্সোনাল জিনিসে হাত দিতে নেই? ছি ছি মেহেরিন, তোমার ভাষা জ্ঞান এত খারাপ কেন? ফোনকে ফোন বলতে শেখো।
পার্সোনাল জিনিস আবার কি? ছি। থতমত খেয়ে গেল মেহেরিন। রাগে রুম ছেড়ে বেরিয়ে গেল সে। মাহমুদের বিরুদ্ধে প্রতিবাদের ভাষাস্বরূপ পাশের রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আটকে দিল মাহমুদ। সেও পেছন পেছন উঠে এসেছে। শান্ত হেসে ফিসফিস করে বলল, বললে না যে কবে অসুস্থ ছিলে? ছিলাম কোনো একদিন। তোমার কি? তুমি এসব জেনে কি করবে? তোমার এখনো মনে হচ্ছে আমি জানি না? আচমকা হৃৎপিণ্ডটা ব্যাঙের মতো লাফিয়ে উঠল মেহেরিনের। চেহারা ফ্যাকাশে হয়ে গেল। ক্ষণকালের জন্য কোনো কথা বলতে পারল না। মিনিট খানেক বাদে ভয়ার্থ চোখে বিড়বিড় করে বলল, সোহাগ। ইয়েস, সোহাগ। আমি অবশ্য প্রথমে শুনতে চাইনি। বললাম মেহরিন তোমাকে বন্ধু ভেবে একটা কথা বলেছে, তুমি সেটা আবার আমাকে বলে দিচ্ছ। এটা তোমার কেমন বন্ধুত্ব সোহাগ? কিন্তু সোহাগ বলল শুনলে নাকি আমারই লাভ হবে। এনাও তাই বলল। ভাবলাম লাভ যখন হবে তখন শুনেই দেখি। তাছাড়া জানোই তো এনার কথা আবার আমি ফেলতে পারি না, তাই শুনলাম। এটুকু বলে মুখ টিপে হাসল মাহমুদ। কিন্তু মেহেরিন কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ক্রমান্বয়ে সেটা আরও বাড়ছে। তার এতদিনের আত্মত্যাগ, পরিশ্রম সব বৃথা। অভিশপ্ত নিষ্ঠুর সত্যটা ঠিকই বেরিয়ে এসেছে। চোখের পানি বাধা মানল না। নিজেকে শক্ত করার আপ্রাণ চেষ্টা করল। ঠোঁট কামড়ে কান্না গিলে নিতে চাইল, কিন্তু পারল না। কান্নার বেগ দ্বিগুণ গতিতে বেড়ে গেল। তার কান্না দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ল মাহমুদ। এর আগে কোনো দিন মেহেরিনকে এতটা অসহায় দেখেনি সে। হাত বাড়িয়ে দ্রুত কাছে টেনে নিতে চাইল, কিন্তু সঙ্গে সঙ্গে ত্রস্ত পায়ে দূরে সরে গেল মেহেরিন। চোখ মুছে গম্ভীর গলায় বলল, উই ব্রক আপ। কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারল না মাহমুদ। পলকহীনভাবে চেয়ে রইল মেহেরিনের বিষণ্ণ ক্রন্দনরত মুখখানার দিকে। তারপর ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আই নো উই ব্রোক আপ, বাট দ্য রিজন ইজ নট ভ্যালিড টু মি। দ্যাট ইজ নট মাই প্রবলেম। আই হ্যাভ নাথিং টু ডু উইথ ইট। এবারে বাধা সত্ত্বেও দুপা কাছে এগিয়ে গেল মাহমুদ। মেহেরিনের বাহু চেপে ধরে অত্যাধিক গম্ভীর গলায় বলল, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে আমাদের ব্রেকআপের কোনো প্রপার রিজন শো করতে পারছো, ততক্ষণ পর্যন্ত আমি এই ব্রেকআপ মানি না, আর মানবো না। তোমাকে আমি 3 দিন সময় দিচ্ছি। এর মাঝে যদি তুমি আমাকে যে কোনো একটা প্রপার রিজন, জাস্ট একটা, এই সিঙ্গেল ওয়ান শো করতে, আমি কথা দিচ্ছি তোমাকে আর বিরক্ত করব না। তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি, কথা শেষ। তারপর মেহেরিন কিছু বলার আগে নিচে থেকেই বাধা দিয়ে বলল, এখনই কিছু বলার দরকার নেই, সময় নিয়ে ভেবেচিন্তে বলো। হাতে 3 দিন সময় আছে তোমার। কথা শেষ করে ফ্রিজ খুলে আইসক্রিম বের করলো সে। খেতে খেতে টিভি দেখতে বসে পড়ল, যেন কিছুই হয়নি। মেহেরিন মূর্তির মতন শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর তীব্র মাত্রার ঝড় বইছে তার। সেই ঝড়ে আশেপাশে সবকিছু কেমন যেন তলিয়ে যাচ্ছে। 2 বছর আগে হসপিটালে রিপোর্টের লেখাগুলো জলজল করে ভেসে উঠছে চোখের সামনে। কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলছে তার নারীর সত্তা ব্যর্থ। এই ভালোবাসার সার্থক মিলন সম্ভব নয়। এর চেয়ে বিরহই ঢের আনন্দের। ফ্যালফ্যাল করে মাহমুদের দিকে চেয়ে রইল সে। এত বড় একটা খবর শোনার পরেও মাহমুদ এমন শান্ত থাকতে পারছে কি করে? তার কি সত্যিই কোনো কষ্ট হচ্ছে না, নাকি মেহেরিনকে দেখাতে চাইছে না সে? তাকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মাহমুদ দুষ্টু হেসে বলল, আইসক্রিম খাবে ডার্লিং? মাথা ঠান্ডা হবে। ঠান্ডা মাথায় উপযুক্ত কারণ বের করতে পারবে? দৃষ্টি ফিরিয়ে নিল মেহেরিন। দীর্ঘশ্বাস ছেড়ে ক্লান্ত গলায় বলল, ভেরি সুন ইউ উইল গেট ইয়োর ভ্যালিড রিজন, আই প্রমিস। বিশেষ পাত্তা দিল না মাহমুদ। মুচকি হেসে বলল, লেটস সি। রাতের খাবারের জন্য মেহেরিনকে ডাকতে এসেছিল মাহমুদ। মেহেরিন ওয়াশরুমে। অপেক্ষা করতে করতে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল সে। শরীর ভীষণ টায়ার্ড, সারাদিন বড্ড ধকল গেছে। আচমকাই খাটের ওপর মেহেরিনের ফোনে মেসেজ টোন বেজে উঠল। পাশ ফিরতেই মেসেজের লেখাটা চোখে পড়ল তার। ভিসা সংক্রান্ত কোনো একটা মেসেজ। খানিকটা অবাক হলো সে। ফোন হাতে নিয়ে মেসেজ ওপেন করলো, ভেতরে কি লেখা আছে সেটা পড়ার জন্য। কিন্তু পড়ার আগেই মেহেরিন ছো মেরে তার হাত থেকে ফোন কেড়ে নিল। নাকমুখ কুঁচকে বিরক্ত মুখে বলল, এসব কি ধরনের অসভ্যতা?
তুমি আবার আমার ফোনে হাত দিয়েছো। কিসের ভিসা করতে দিয়েছো তুমি? ফ্যাকাশে হয়ে গেল মেহেরিনের চেহারা। মাহমুদের অজান্তেই দেশ ছেড়ে পালানোর প্ল্যান করছে সে, এছাড়া আর কোনো উপায় নেই। সবকিছু জানার পর মাহমুদ তাকে ছাড়বে না এটা সে ভালো করেই জানে, কিন্তু সেও হাল ছাড়ার পাত্রী নয়। তার এত দিনের ত্যাগ, পরিশ্রম, সংযম কিছুতেই বিফলে যেতে দেবে না। দরকার হলে সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাবে, তবুও সারা জীবন ব্যর্থতার কষ্ট বয়ে নিয়ে বেড়াতে পারবে না। আতঙ্কিত চেহারা নিয়ে তাড়াহুড়ো করে বলল, আমার নয়। কার? ভ্রু কুচকালো মাহমুদ। আছে একজন। সে কে? তা জানি তুমি কি করবে? তাছাড়া বললেও তুমি চিনবে না। চট করে তার হাত থেকে আবার ফোনটা নিয়ে নিল মাহমুদ। হাত মুড়িয়ে পেছনে লুকিয়ে বলল, সত্যি করে বলো, তোমার মাথায় কি চলছে? আমার ফোন দাও। আচমকাই রাগে চলে উঠল মেহেরিন। আগে আমার প্রশ্নের জবাব। তোমার কোনো প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। আমি চাইলেই তোমাকে বাধ্য করতে পারি। তাচ্ছিল্য ভরে হাসল মেহেরিন। যদিও ভেতরে ভেতরে নার্ভাস সে, কিন্তু বুঝতে দিল না। স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে বলল, মেহরিন শারাফাতকে বাধ্য করবে এমন এজেন্ট এখনো এনএসআইতে তৈরি হয়নি। ইউ নো দ্যাট, আই আই রাইট? ইউ হ্যাভ টু অ্যান্সার মি। অধৈর্য শোনালো মাহমুদের কণ্ঠস্বর। আই ওয়ান্ট। প্লিজ। বাধ্য হয়ে গলা নরম করল মাহমুদ। সে বুঝে গেছে মেহেরিনকে খেপিয়ে লাভ নেই, উল্টে হিতে বিপরীত হবে। আজকে রাতে মেহেরিনের সঙ্গে কোনো রকম ঝগড়া করতে চায় না সে। মেহেরিন চুপ করে কিছুক্ষণ ভাবল, তারপর খুব স্বাভাবিকভাবেই বলল, আমার মামাতো ভাইয়ের হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যাবে সেজন্য ভিসা করাতে দিয়েছিলাম। কথাগুলো বলার সময় কোনো রকম উৎকণ্ঠা প্রকাশ পেল না তার কণ্ঠে কিংবা চেহারায়। ফোনটা আলতো করে তার দিকে ছুঁড়ে মারল মাহমুদ। ঠোঁট উল্টে বলল, সামান্য একটা কথা নিয়ে এমন রহস্য করার কি আছে? প্রথমে বললেই তো হতো। ও আমাকে পছন্দ করে, মাঝে মাঝে উল্টাপাল্টা মেসেজ পাঠায়, তাই তোমাকে দেখাতে চাইনি। এবারেও খুব দ্রুত মিথ্যে বানিয়ে ফেলল মেহেরিন। মাহমুদ হাসল। বলাই বাহুল্য মেহেরিনের কথাগুলো বিশ্বাস করেছে সে, তাই ভেতরের লেখাগুলো পড়ে দেখার প্রয়োজন বোধ করল না। মুচকি হেসে বলল, ইউ থিঙ্ক আই উইল বি জেলাস? এখন আমার উপর এত ভরসা? মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল মেহেরিন। মাহমুদ তার কথা বিশ্বাস করেছে, এটাই অনেক। সোজাসুজি কোনো জবাব না দিয়ে ফোন পকেটে ঢুকিয়ে নিল। তারপর খানিকটা নির্দেশের সুরেই বলল, তুমি বেরো রুম থেকে, আমি ঘুমাবো। ডিনার করবে না? না। কেন? আমার খিদে নেই। সারাদিন তো কিছু খাওনি, চলো খাবে চলো। বললাম তো আমার খিদে নেই। কথা না বাড়িয়ে তাকে পাঁচকোলা করে তুলে নিল মাহমুদ। একেবারে ডাইনিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে বলল, আমার রাগ খাবারের উপর দেখানোর প্রয়োজন নেই, আমি তোমার সামনেই আছি, ইচ্ছে হলে মেরে হাত পা ভেঙে দিতে পারো। তোমার উপর রাগ করতে যাবো কেন? আমি তো বলেছি আমার খিদে নেই। খামোখা কথা বাড়িও না মেহেরিন, আমি জানি তোমার খিদে পেয়েছে। আর কথা বাড়ালো না মেহেরিন। বাস্তবে কি তার খিদে পেয়েছে? মাহমুদ যাওয়ার পর থেকে এক ফোঁটা পানিও খায়নি, পেটে ছুঁচো দৌড়চ্ছে। খাওয়া শেষ করে চুপচাপ রুমে চলে গেল। মাহমুদও পেছন পেছন গেল। ভেতরে ঢোকার আগেই মেহেরিন সতর্ক করে দিয়ে বলল, আমি তোমার কথা রেখেছি, এবার তুমি বেরো, আমি ঘুমাবো। তো ঘুমাও না, আমি কি ধরে রেখেছি? ঘুমাবো, আগে তুমি বেরো। এবারে কড়া গলায় ধমক দিল মেহেরিন। আমার জামা কাপড় সব এই ঘরে, আমি চেঞ্জ করব। মুচকি হেসে জবাব দিল মাহমুদ। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল মেহেরিন। অতঃপর দরজা থেকে সরে দাঁড়ালো। বিরক্তিতে কপালখানা কুঁচকে গেছে তার। মাহমুদ সেদিকে তাকিয়ে আর একবার হাসল। লোকে প্রিয়তমার হাসি মুখ দেখে প্রেমে পড়ে, আর সে ডুবেছে প্রিয়তমার রাগ, অভিমান আর কঠোর মূর্তি দেখে। হায় রে কপাল! সত্যিই আশ্চর্য রকমের রাগ মেহেরিনের। কি অদ্ভুত মায়া! হাসছো কেন? মন চেয়েছে তাই হাসছি। তোমার সমস্যা? হ্যাঁ, সমস্যা। আমার অসহ্য লাগছে। কিচ্ছু করার নেই, আমার বাসা, আমার ঘর, আমার মুখ। আমি হাসবো, কারো অসুবিধে হলে সে চোখ কান বন্ধ করে রাখতে পারে। বাসার খোঁটা দিচ্ছ? আমি ইচ্ছে করে তোমার বাসায় এসেছি, তুমি জোর করে আমাকে নিয়ে এসছো। ইউ শুড থ্যাঙ্ক মি। আমি নিয়ে না এলে এতক্ষণে জেলে থাকতে।
রাগে চুপ করে গেল মেহেরিন। চুপচাপ খাটের ওপর গিয়ে বসলো। আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে ঢুকে পড়ল মাহমুদ। সে ভেতরে ঢোকার পরই ব্যাগ থেকে ফোন বের করে চুপি চুপি সোহাগের নাম্বারে ডায়াল করলো মেহেরিন। উদ্দেশ্য শাহিদের কোনো খবর আছে কিনা সেটা জানা। দুবার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো সোহাগ। মেহেরিনের প্রশ্ন শুনে বিস্মিত কণ্ঠে বলল, সায়েদ তো ধরা পড়েছে মেহেরিন, মাহমুদ ভাই তোমাকে বলেনি? অবাক হলো মেহেরিন। শাহেদ ধরা পড়েছে? মাহমুদ তাকে বলল না কেন? ব্যাপারটা বোধগম্য হতেই অসহ্য রাগে দাঁত কিরমির করল মেহেরিন। ফোন রেখে চুপচাপ মাহমুদের বেরোনো পর্যন্ত অপেক্ষা করল। ওয়াশরুমের দরজা খুলতেই মাহমুদের নাক বরাবর প্রচণ্ড জোরে ঘুষি পড়ল। নাকে হাত দিয়ে মেহেরিনের রণচণ্ডী মূর্তির দিকে অবাক হয়ে চেয়ে রইল সে। মিথ্যে কেন বলেছ শয়তান? সাইদ ধরা পড়েছে? কি ভেবেছিলে আমি খবর পাবো না? মিথ্যেবাদী, অসভ্য, জঙ্গলি। বলতে বলতেই আবার ঘুষি মারল মেহেরিন। নাক দিয়ে রক্ত পড়ছে, তথাপি নাক ডলতে ডলতে শব্দ করে হাসল মাহমুদ। পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখল নাক ফুলে গেছে কিনা। ভয়ানক লাল হয়ে গেছে, হাতে রক্ত। এরপরেও মুখের হাসি বজায় রেখে বলল, এত জোরে ঘুষি দিলে মরে যাব মেহেরিন। মেহেরিন তার কথায় পাত্তা না দিয়ে কাট কাট গলায় বলল, আমি এক্ষুনি বাসায় ফিরে যাব। আমার গাড়ি নষ্ট। রুমাল দিয়ে নাক মুছল মাহমুদ। মিথ্যে কথা, চাবি দাও, আমি পরীক্ষা করব।